আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026 ব্যাচের জন্য আয়োজন করা বিজ্ঞান বিষয়ক কমপ্লিট কোর্সে। এবং এই কোর্সে আমরা এসএসসি 2026 ব্যাচের আসন্ন পরীক্ষাকে কেন্দ্র করে বিজ্ঞান বিষয়ের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা সহকারে একটি কমপ্লিট কোর্স তোমাদের জন্য তৈরি করেছি। এবং সেই ধারাবাহিকতায় আজকে এটা তৃতীয় ক্লাস অর্থাৎ তৃতীয় অধ্যায়, হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য। এবং এর আগের ক্লাসগুলো তোমরা দেখেছো যে আমরা খুবই আন্তরিকতার সাথে এবং প্রতিটি লাইনের ব্যাখ্যা সহকারে তোমাদের পড়িয়েছি, এবং সেটার ব্যতিরেক আজকেও হবে না। আজকের ক্লাসও আমরা এইভাবে সকল কিছু বুঝে বুঝে পড়ব। তো এর ফলে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমি আমার চ্যানেলে এরকমই আসলে পড়াশোনা রিলেটেড জিনিসপত্র দিয়ে তোমাদের পরীক্ষার আগে বা অন্যান্য সময় যাতে একটু পড়াশোনা করতে সুবিধা হয় সেই চেষ্টা করে থাকি। যার ফলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, বেল আইকন অন করে দেবে, এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে ফলো করতে পারো বিভিন্ন আপডেটের জন্য। তাছাড়া আমাদের বিভিন্ন গ্রুপ আছে যেখানে বিভিন্ন পড়াশোনা রিলেটেড আপডেট দেওয়া হয়, তোমরা চাইলে ওইখানে যুক্ত হতে পারো। প্রত্যেকটা জিনিসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে একটু চেক করে নিতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। আমাদের অধ্যায় এবং তৃতীয় অধ্যায় আমরা কিছুক্ষণ আগেই বললাম যে তৃতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য। তো আমরা এইটাই আসলে দেখতে যাবো, এবং আমরা দেখতেছি একটা হৃদযন্ত্রের আমরা ছবি দেখতে পারতেছি, অর্থাৎ যেটাকে আমরা ইংলিশে কী বলি, আমরা হার্ট বলি। এরপরে দেখি মানুষ ও অন্যান্য উচ্চ শ্রেণীর প্রাণীদেহে যেসব তন্ত্র আছে, অর্থাৎ যেসব মানুষের শরীরে যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই তন্ত্র তার মধ্যে রক্ত সংবহন তন্ত্র উল্লেখযোগ্য। অর্থাৎ রক্ত যে সরবরাহ করে এর জন্য তো একটা তন্ত্রের প্রয়োজন আছে, এবং এটাকে আসলে রক্ত সংবহন তন্ত্র বলা হয়ে থাকে। তো এই রক্ত সংবহন তন্ত্রের ভিতর আসলে কি কি আছে, কারণ এই তন্ত্রের মাধ্যমে দেহের যাবতীয় বিপাকীয় কাজের রসদ বলতে বোঝানো হচ্ছে যত ধরনের আসলে এই যে কেমিক্যাল টাইপের জিনিসপত্র আছে, বাংলায় বলো যে রক্ত টাইপের জিনিসগুলো আছে, শরীরের প্রত্যেক স্থানেতে ব্লাড সার্কুলেট হয়, এবং এই সার্কুলেট যদি না হয় তাহলে তো আমাদের সমস্যা। তো এই জিনিসগুলো আসলে আমাদের এই যেই হৃদযন্ত্র এটার মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে। এবং রক্ত সংবহনতন্ত্র গঠিত হয়েছে রক্ত, হৃৎপিণ্ড, রক্তবাহিকা বা রক্তনালী নিয়ে। হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপেশি দিয়ে তৈরি ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো একটি অঙ্গ। তো তোমাদের যদি এটা পরীক্ষায় আসে, আমরা যদি একটু অন্য একটা কালিতে দেখি যে হৃৎপিণ্ড আসলে কি কাকে বলে বা হৃৎপিণ্ডের সংজ্ঞা কী। তার হৃৎপিণ্ড হচ্ছে প্রথমত কি, হৃৎপেশি দিয়ে তৈরি ত্রিকোণাকার ফাঁপা, প্রথমত হচ্ছে ত্রিকোণাকার, দ্বিতীয়ত হচ্ছে ফাঁপা, এরপর হচ্ছে প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো, অর্থাৎ এটা একবার সংকুচিত হয় একবার প্রসারিত, একবার সংকুচিত একবার প্রসারিত হয়, এটা একটা অঙ্গ। এর সংকোচন ও প্রসারণের ফলে সারা দেহে রক্ত সরবরাহ হয়। অর্থাৎ তোমরা হয়তো বা দেখে থাকবে বিভিন্ন পাঞ্চিং বল আছে বা বিভিন্ন যে ফোমের বল আছে, ওইটা চাপলে অনেক সময় আছে আবার মানে একদম চুপসে যায়, আবার আস্তে আস্তে ওঠে। আমাদের হৃৎপিণ্ডটার কাজও ওরকম। এর সংকোচন ও প্রসারণের কথা বললাম। তো আকার, আকৃতি ও কাজের ভিত্তিতে রক্তবাহিকা তিন রকম, অর্থাৎ রক্তের যেই প্রবাহ এটা তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা, আর একটা হচ্ছে কৌশিক জালিকা। এই তিনটি ভাগে ভাগ করা আছে। তাহলে প্রথমত কি, ধমনী, তারপর হচ্ছে আমাদের শিরা, এবং সর্বশেষে আছে কৌশিক জালিকা। রক্তকে রক্তবাহিকার ভেতর দিয়ে সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড, অর্থাৎ রক্তকে রক্তবাহিকার ভেতর জন্য আমাদের কি হৃৎপিণ্ড মানব ও অন্যান্য সকল প্রাণীর শরীরে পাম্পের মতো কাজ করে। পাম্প তো বললাম যে আসলে একবার এটাকে একদম প্রেস করবে, আবার এটাকে ছেড়ে দিবে, এইটাই কাজ। অর্থাৎ যে একদম এক্সেল ইনহেল যেরকম করি আমরা নিঃশ্বাসটি ছাড়ি, এটার মাধ্যমে কি আমাদের ফুসফুস কিন্তু এই কাজটা করে, যে একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয়। এবার এটা হচ্ছে রক্ত হৃৎপিণ্ডে এই কাজটা করতেছে। এবার যদি দেখি পাশাপাশি রক্তকে রক্তবাহিকার ভেতর দিতে হচ্ছে ধমনী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড দিয়ে সারা দেহে বাহিত। অর্থাৎ এই যে ধমনী দিয়ে সেরা এটা আসলে এইভাবেই কাজকর্ম করে থাকে। সাধারণত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে। অর্থাৎ এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এটা বিভিন্ন আসলে সিস্টেমেতে শেষমেশ ফিরে আসে কোথায়, হৃৎপিণ্ডে। এবার দেখি ধমনী ও শিরার সংযোগস্থল জালিকা আকারে বিন্যস্ত হয়ে কৌশিক জালিকা গঠন করা হচ্ছে। এই একটা ধমনী এবং একটা শিরা। তো প্রথমত আমরা কি দেখেছি, ধমনী কি করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড নিয়ে সারা দেহে বাহিত হয়।
তাহলে এটা যদি তোমরা বোঝো যে একটা ধমনীর কাজ কি, অক্সিজেন বাহিত রক্তের কাজ হচ্ছে ধমনী, তো ধমনী কার সাথে কাজ করে, অক্সিজেন বাহিত রক্তের সাথে। আর শিরা কাজ করে কার সাথে, শিরা কাজ করে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তের সাথে। তাহলে ধমনী যদি আমরা দেখি যে ধমনী কার সাথে সম্পৃক্ত, অক্সিজেন বা O2 সাথে। আর শিরা কার সাথে, শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বা CO2 সাথে। এবারে দেখি আমরা আমাদের রক্ত এবং রক্ত সঞ্চালনের যাবতীয় সম্বন্ধে জানতে পারবো, অর্থাৎ আমরা খুবই সহজে একদম ধমনী, শিরা, কোষিক জালিকা সব কিছু টুকটাক একটু বুঝে নিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন ধরনের কিছু আছে। এটা হচ্ছে অধ্যায় শেষে তোমরা যদি এই জিনিসগুলো একটু বুঝতে পারো তাহলে প্রত্যেকটা জিনিসের সাথে সার্থকতা, যদি কিছু না বুঝতে পারো তাহলে এখানে যেই টপিকগুলো মিস দিয়ে গেছো এটা ভিডিও একটু পিছনে নিয়ে দেখবা, সেটা তোমাদের বুঝিয়ে দেওয়া আছে, তোমরা এটা থেকে পড়তে পারো। তো এরপরে আমরা একদম মেইন অধ্যায়তে প্রবেশ করি, যেটা হচ্ছে ব্লাড বা রক্ত 3.1, যেটা প্রাণীদেহের রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ। তাহলে এই দেখো কি কি বলছে, প্রথম হচ্ছে অস্বচ্ছ, কারণ কি রক্ত পরিষ্কার না, রক্ত কিন্তু অস্বচ্ছ বা আন্তঃকোষীয় লবণাক্ত। তো রক্তর টেস্টটা কিন্তু লবণাক্ত, যদিও কেউ খায় নাই, কিন্তু রক্ত যদি খায় নাই বলতে না, যখন তোমাদের কারো একটু হাত কাটে তোমরা কিন্তু দেখো যে একটু গালে হাত দাও, গালে হাত দিলে দেখবে কি একটু নোনতা নোনতা ফিল হয়, কারণ কি এটা হচ্ছে আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী, অর্থাৎ রক্তটা কিছুটা ক্ষার, তরল পাশাপাশি কি একটি যোজক টিস্যু। তাহলে কয়টি জিনিস পেলাম, এক তো হচ্ছে লাল বর্ণ, রক্তের বর্ণ লাল, প্রথমত হচ্ছে অস্বচ্ছ থাকতেছে, তারপর আন্তঃকোষীয় লবণাক্ত, খানিকটা ক্ষারধর্মী এবং তরল যোজক টিস্যু। একজন প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। তাহলে কয় লিটার রক্ত থাকে, এটা যদি কারোর প্রশ্ন করা হয় যে ভাই আসলে আপনার শরীরে রক্ত কত বা কত কী, তখন বলতে পারবো যে আমি যদি একদম আপনি যদি একদম প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক বলবেন যে আসলে আমার শরীরে 5 থেকে 6 লিটার রক্ত আছে। অনেকে বলে ভাই আমার শরীরে আসলে রক্তর পরিমাণ খুবই কম, এইটা ওইটা। তো দিন শেষে আসলে এইটা কোনোভাবেই না, মানুষের শরীরে যে প্রাপ্তবয়স্ক তাদের এই তো পরিমাণ রক্ত থাকে, যেটি মানুষের দেহের ওজনের প্রায় 8%। তাহলে এটা আমরা একটা নতুন সমীকরণ রাখলাম যে আমাদের যেই ওজন সেটার যদি আমরা অলমোস্ট 8% বের করি, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের শরীরে কতটুকু রক্ত আছে। তাহলে এইটাও যদি আপনি চান যে এইভাবে কিছু করতে পারেন, বা আপনি কোনো ধরনের কোনো কিছু চান যে আপনার শরীরে কতটুকু রক্তের পরিমাপ আছে, অনেকেই তো আসলে আমরা দেখবো যে যখন আমরা টেস্ট করি যে আমাদের হিমোগ্লোবিন নেই, এটা নেই ওইটা নেই, তো এইগুলো কিন্তু এইভাবে কাজ করে। তো আপনি চাইলে এইটাভাবে একদম সনাতন একটা পদ্ধতি, এইভাবে ওইটা টেস্ট করতে পারেন যে আসলে আমাদের শরীরে কতটুকু আছে, ওজন দিয়ে ওইটার 8% করবেন, ওইটা গেল। এবার দেখি যে মানুষ ও অন্যান্য মেরুদণ্ডীয় প্রাণীদের রক্ত লাল রঙের, অর্থাৎ মানুষ ও অন্যান্য মেরুদণ্ডীয় রক্ত এটা লাল রঙের হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে কি যে রক্তে লাল রঙের হিমোগ্লোবিনের নামে লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্ত লাল হয়। অর্থাৎ কি রক্ত কেন লাল হয়, এটা হচ্ছে লাল রঙের হচ্ছে কি একটা জিনিসটাকে, সেই জিনিসটার নাম কি, এটা হচ্ছে হিমোগ্লোবিন। এই জন্য আমি কিছুক্ষণ আগেই বললাম যে মানুষ সাদা হয়ে যায়, আমরা বলি না যে সাদা হয়ে গেছে, না আপনারা তো সাদা সাদা দেখাচ্ছে, মূলত হচ্ছে হিমোগ্লোবিনের অভাব, ওই কারণেই হচ্ছে এটা বোঝায়। দ্বিতীয়ত যদি এবার দেখি যে আসলে এটা কি, এটা কিন্তু লৌহ গঠিত প্রোটিন। পাশাপাশি হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যখন গঠন হচ্ছে ওটা কি তৈরি করতেছে, অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং ওইটা অক্সিজেন পরিবহন করে। কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়, তবে কার্বন ডাইঅক্সাইডের সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত, অর্থাৎ এটা ফুসফুসে রক্তের মাধ্যমে চলে যায়। এবার দেখেছি রক্তের উপাদান এদের কাজ কি কি, আমরা এদের খুবই বিস্তারিতভাবে পড়বো, কারণ কি এই ক্লাসটা যদি পরীক্ষার আগের দিন না তো কেউ দেখে, যাতে তার কালকে পরীক্ষা দিতে কোনো অসুবিধা নয়, সেই চেষ্টা আমি করে যাচ্ছি। রক্তের প্রধান উপাদানগুলো হলো রক্তরস, অর্থাৎ রক্ত যে প্রধান উপাদান সেটা কি রক্তরস, এবং রক্তরসের পাশাপাশি আমাদের যদি শরীরে আরও কিছু রক্ত, সেটা রক্তরসটা বলা হয়, বা এটাকে অপর নাম কি প্লাজমা বা রক্তকোষ। তাহলে আমরা 3টে নাম পেলাম, প্রথমত হচ্ছে রক্তরস, দ্বিতীয়ত হচ্ছে প্লাজমা এবং তৃতীয়ত রক্তকোষ। সমগ্র রক্তের 55% হচ্ছে রক্তরস, বাকি 45% হচ্ছে রক্তকোষ। অর্থাৎ আমাদের শরীরে যে রক্ত আছে তার 55% অলমোস্ট এটা হচ্ছে কি
রস। দ্যাটস মিন দেখবেন যে যখন আপনার রক্তটা কাটে তখন একটু কতক্ষণ পরে দেখবেন পানি পানি টাইপের কিছু একটা হয়, বা যখন যে দেখবেন যে কাউকে ব্লাড ডোনেট করবেন দেখবেন যে একটু পানি পানি দেখতে পারেন, কিন্তু এটা কিন্তু রক্তরস। আর রক্তকোষ হচ্ছে দেখবেন যে এটা একটু ওই মানে ঘনত্ব বেশি, এটার ঘনত্ব তো পাতলা হয়, এটার ঘনত্ব একটু বেশি হয়। রক্তরসকে আলাদা করলে একটা হালকা হলুদ বর্ণের হয়, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন যদি কারো রক্ত থেকে আপনি দেখেন, বা অনেক সময় যে ব্লাড দেওয়া হয় তো এটাকে আসলে স্পেসিফিকভাবে আলাদা করা হয় না, যদি করা হতো তখন দেখতে পারতেন রক্তকোষগুলো এই রসে ভাসমান থাকে। এবার আমরা একটা খুবই সুন্দর একটা চিত্র আছে একদম এইচডি, আমরা এই চিত্র দিয়ে দেখি। প্রথমত হচ্ছে অনুচক্রিকা, অনুচক্রিকা কি আমরা সেটা দেখব সামনে। প্রথমত হচ্ছে অনুচক্রিকা বা এই যেটা আছে এটা হচ্ছে অনুচক্রিকা, তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল, এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল রক্তরস। এটা হচ্ছে আমাদের রক্তে যে রসটা থাকে যে বললো না এটা হালো হলুদ, আর এইটা হচ্ছে লোহিত রক্তকণিকা। আমরা এরপরে দেখব যে আসলে আমাদের রক্তরস বা প্লাজমা কিভাবে কি কাজ করে। রক্তের তরল অংশকে হচ্ছে প্লাজমা বলে, অর্থাৎ রক্তের যে তরল অংশ বা রক্তরস, তাহলে কয় পার্সেন্ট রক্তের কয় পার্সেন্ট অংশ, তাহলে 55% অংশকেও কিন্তু প্লাজমা বলে। পাশাপাশি হচ্ছে রক্তরসের প্রায় 90% পানি এবং বাকি 10% দ্রবীভূত অবস্থায় বিভিন্ন রকমের জৈব অজৈব পদার্থ থাকে। তাহলে কয় পার্সেন্ট পানি আমরা পাচ্ছি এখানে, আমরা এখানে পাচ্ছি যে আমাদের এখানে 90% হচ্ছে পানি আর বাকি 10% দ্রবীভূত অবস্থায় থাকে। এখন কি কি আমাদের কি কি দ্রবণ থাকে সেটা যদি আমরা দেখি, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে, যেমন হচ্ছে আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন জাতীয় গ্যাসীয় পদার্থ থাকে। জৈব পদার্থগুলো হলো প্রথমত হচ্ছে খাদ্য সার, অর্থাৎ খাদ্য সার হিসেবে কী কী থাকতেছে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন ইত্যাদি। আর রেচনটা হিসেবে কি থাকতেছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি। পাশাপাশি প্রোটিন হিসেবে থাকতেছে ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, প্রোথাম্বিন ইত্যাদি থাকতেছে। প্রতিরক্ষামূলক দ্রব্যাদি হচ্ছে অ্যান্টিটক্সিন আর হচ্ছে অ্যাগ্লুটিনিন, এইগুলো প্রতিরক্ষামূলক দ্রব্য হিসেবে থাকে। আর অন্ধকরা গ্রন্থি নিঃসৃত বিভিন্ন রকম হরমোন এবং সর্বশেষ থাকে কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি নানা ধরনের যৌগ। রক্তরসের কাজগুলো হচ্ছে, অর্থাৎ রক্তরসের কাজগুলো কি সেটা যদি আমরা দেখি, যে রক্তকোষ সহ রক্তরসে দ্রবীভূত খাদ্য সারদের বিভিন্ন অংশে বাহিত হয়, অর্থাৎ টিস্যু থেকে এটা কিভাবে কি কাজ হয় সেটা আমরা দেখব। যে রক্তরসে দ্রবীভূত থাকবে, ফলে যে খাদ্যের সারটা এটা কি আমাদের রক্তের মাধ্যমেই তো প্রভাবিত হবে, তো এর মাধ্যমে কি ওই যে খাদ্যের সারে যে দ্রবীভূত খাদ্য সার ওইটাও কিন্তু এর সাথে চলে যায়। টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে সেগুলো রেচনের মাধ্যমে বৃক্ক পরিবহন করে, অর্থাৎ রক্ত আমাদের যেই অর্থাৎ ক্ষতিকারক বর্জ্য পদার্থ আছে এগুলো কিন্তু বৃক্ক অব্দি, দ্যাটস মিন কিডনি। বৃক্ক মানে কি আমরা চিনি কি, বৃক্ক মানে হচ্ছে কিডনি। আপনারা ইংলিশ ভালো চেনেন, বাংলা চেনেন না, তো এই জন্য তো সমস্যা। এটাকে বলা হয় কিডনি। তো পাশাপাশি শোষণের ফলে কোষের সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড বা বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করে, অর্থাৎ এটা কী হিসেবে পরিবহন করে, বাইকার্বনেট হিসেবে। পাশাপাশি রক্তরসের কাজগুলো কিন্তু আমরা এখন দেখতেছি, আমরা অলমোস্ট 30% দেখে 50% দেখে ফেলেছি, আর বাকিগুলো দেখতে থাকি। যে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো হচ্ছে পরিবহন করা, অর্থাৎ রক্ত যে জমাট বাঁধবে এর পরিমাণগুলো এটা পরিবহন করে। পাশাপাশি আর কি আছে, পাশাপাশি হরমোন, এনজাইম, লিপিড। হরমোন, এনজাইম, লিপিড, আমরা কিন্তু লিপিড সম্পর্কে আগের ভিডিওতে পড়েছি। তো যারা যারা আসলে এই ক্লাসটা করেছিলে তারা চাইলে দেখতে পারো যে লিপিড মানে কী বা লিপিড মানে কী বোঝাতে চেয়েছিলাম তোমাদের। বিভিন্ন অংশে পরিবহন করে এবং পাশাপাশি আছে কি রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ত করে, জেসমিন যে রক্তে অ্যাসিডের মাত্রা বেশি হবে না ক্ষারের মাত্রা বেশি হবে, এইটাও কিন্তু এই যে আমাদের রক্তরস এটাই সব ভারসাম্যটা রক্ষা করে। এবার দেখি সিরাম, আর এই সিরাম সেই সিরাম না যেটা দিয়ে আসলে মেয়েরা রূপচর্চা করে, এটা অন্য কোনো সিরাম, আমরা দেখি এটা পরে। রক্ত থেকে রক্তকোষ এবং রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন আছে, অর্থাৎ এটা কিন্তু আপু ওই আপনার ওই সিরামটা না, ঠিক আছে। এইটা হচ্ছে রক্ত থেকে রক্তকোষ এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটাকে সরিয়ে নেওয়ার পর তরলটি রয়ে যায় এবং এটাকে সিরাম বলে। দ্যাটস মিন আমরা যদি আরও একটু পড়ি যে রক্ত থেকে প্রথমত কাকে আমরা রক্তকোষ এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে প্রত্যেকটাকে আমরা সরিয়ে নিলাম, তাহলে কি থাকলো আমাদের লাস্টে যেটা থাকলো সেটা হচ্ছে সিরাম। অন্যভাবে বলা যায় যে রক্ত জমাট বাঁধার পর যে স্বচ্ছ রস পাওয়া যায় তাকেও সিরাম বলে। রক্তরস বা প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য হচ্ছে রক্তরস রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে, সিরামে সেটি থাকে না। দ্যাটস মিন সিরাম আসলে
ওইটার কোনো কাজও করে না, জেসমিন রক্ত জমাট ধরতে কোনো কাজ করে না। এত সুন্দর করে ভাই আসলে ইউটিউবে আমার টাইমে যদি এটা ছিল না, আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, তারপরে হচ্ছে সেই হিস্ট্রি তোমরা একদিন শুনবা। তো যাই হোক, এখন এই যেভাবে ব্যাখ্যা সহকারে পড়াচ্ছি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা তোমরা চাইলে নোটও নিতে পারো। এসএসসি 26 ছাড়া 27-28 যদি কেউ চাও যে ক্লাসগুলো করতে, তোমরাও করতে পারো। তোমাদের জন্য ডেডিকেটেড ক্লাস আসবে, তোমাদের এই সিনিয়রদের ক্লাস শেষ হলেই তোমাদের একদম অধ্যায় ভিত্তিক ক্লাস দেওয়া শুরু করবো। দেখো না, বাংলার কোর্সটা একদম তোমাদের জন্য তৈরি করা, ওই রকম প্রত্যেকটা জিনিসের ক্লাস আসবে। আচ্ছা, রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের রক্তকোষকে রক্তকোষ বলে। রক্তকোষগুলো প্রধানত 3 ধরনের। কি আমরা দেখি? প্রথমত হচ্ছে কি লোহিত বা লাল রক্তকোষ বা অ্যারিথ্রোসাইট, অর্থাৎ অ্যারিথ্রোসাইটকে বোঝানো হচ্ছে লোহিত রক্তকণিকা বা লাল রক্তকোষকে হচ্ছে অ্যারিথ্রোসাইট বলা হচ্ছে। শ্বেত রক্তকোষ বা লিউকোসাইট, এবং শেষ হচ্ছে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট বা প্লেটলেট, অর্থাৎ প্লেটলেট বলে না যে প্লেটলেট আমাদের সমাজে, এটা হচ্ছে অনুচক্রিকা। আমরা বেশ কয়েকটা নাম শুনলাম, প্রথমত লোহিত রক্তকণিকার নাম কি লাল রক্তকোষ, আবার কি অ্যারিথ্রোসাইট, আর কি শ্বেত রক্তকোষ বা লিউকোসাইট, আর অনুচক্রিকা হচ্ছে থ্রম্বোসাইট বা প্লেটলেট। লোহিত রক্তকোষ এখানে দেখতে পাচ্ছ যে লোহিত রক্তকোষ একদম লাল লাল ডিমের কুসুমের মতো, আসলে এটা হচ্ছে লোহিত রক্তকোষ। মানব দেহের পরিণত লোহিত রক্তকোষ ডি অবতল, মানে হচ্ছে 2D, ডি অবতল মানে 2D। আমরা 3D পড়ি না, থ্রি ডাইমেনশনাল, এটা হচ্ছে তো ডি অবতল, অর্থাৎ 2টা অবতল থাকতেছে, এবং চাকতির মতো আকৃতির। চাকরিতে আমরা যারা করেছো যে ওই স্পোর্টসে হয় যে চাকতির একটা গোল, এটা ছুঁড়ে মারে, তো ওইটার মতো আকৃতি। এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে। এতে কি থাকতেছে? এতে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে। এটা কি রঞ্জক পদার্থ? রঞ্জক মানে হচ্ছে লাল জিনিসের, লালকে হচ্ছে রঞ্জক বলা হয়। পাশাপাশি কি থাকার কারণে দেখতে লাল বর্ণের, এই যে বললাম যে রঞ্জকটা মানে হচ্ছে লাল, এদের জন্য এদেরকে রেড ব্লাড সেল বা আরবিসি বলে। এখন একটা কথা হচ্ছে, তোমরা তোমাদের বাবা মা বা তোমাদের দাদা দাদি বা অন্যান্য আত্মীয় স্বজনের যখন রিপোর্ট দেখো, তখন দেখো সেখানে ছোট করে একটা আরবিসি লেখা থাকে। আর যে আরবিসি আসলে কি, তখন মাথায় কাজ করে না যে আরবিসি এই একটা মাত্রায় আছে, ধরো 11.5 থেকে 13.5, আমি ধরো আনুমানিক একটা বললাম যে এটা হচ্ছে নর্মাল রেঞ্জ, 13.5 ধরো 11.9। এখন তোমার যে তার আছে 11.4। এখন তোমাদের চিন্তা হতে পারে যে আসলে আরবিসি মানে কি, এবং অনেকেরই মনে হতে পারে যে প্রশ্নটা এতদিন হয়েছে, তা আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল। আরবিসি অন্যভাবে বলা যায় যে আসলে আরবিসির অন্যটা যদি আমরা দেখি যে হিমোগ্লোবিন ভর্তি কীভাবে, কি যে লোহিত কোষ প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টাকটির ভারসাম্য ব্যাগ। একদম সহজ ভাষায় বুঝিয়ে দিল কি যে লোহিত রক্তকোষ হচ্ছে প্রকৃতপক্ষে কি হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টা আকৃতির, এটা কিন্তু চ্যাপ্টাই, দেখো চ্যাপ্টা আকৃতির একটা ভাসমান ব্যাগ। এই কারণে লোহিত কোষ অধিক পরিমাণ অক্সিজেন পরিমাণ করতে পারে, অর্থাৎ এই চ্যাপ্টার কারণেই লোহিত রক্তকোষ অধিক পরিমাণে আমাদের অক্সিজেনটা পরিবহন করতে পারতেছে। এই কোষগুলো সর্বক্ষণে অস্থি মজ্জার ভিতরে উৎপন্ন হতে থাকে। উৎপন্ন হওয়ার পরে রক্তরসে চলে যায়, অর্থাৎ এরা প্রথমত কোথায় উৎপন্ন হচ্ছে? অস্থিমজ্জা। এরা কিন্তু রক্তকোষ উৎপন্ন হচ্ছে না। তো তোমাদের যদি আসলে কনফিউশন থাকে যে কই হচ্ছে, তো এটা হচ্ছে কি অস্থিমজ্জা, তারপরে চলে যায় কোথায়? রক্তকোষে। মানুষের লোহিত কোষের গড় আয়ু প্রায় 4 মাস বা 120 দিন। এবারে সে একটা প্রশ্ন, সেটা কি আমরা রক্ত দিতে যাই না, আমরা রক্ত দিতে যাই, রক্ত দিতে গেলে জিজ্ঞেস করে ভাই কতদিন আগে রক্ত দিয়েছেন, তখন বলে যে 2 মাস আগে। না, আপনার রক্ত নেওয়া যাবে না ভাই 3 মাস আগে। আচ্ছা দেখি আপনার টেস্ট করে দেখি, অর্থাৎ ক্রস ম্যাচিং করে দেখি ভাই 4 মাস আগে। হ্যাঁ ভাই, আপনার কোনো সমস্যা নেই, আপনি রক্ত দেন। কারণ কি মানুষ রক্ত দেওয়ার পর তার যে নতুন ব্লাড সেলটা তৈরি হবে, তার জন্য অ্যাটলিস্ট তার 4 মাস সময় প্রয়োজন। অর্থাৎ একটা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ বছরে 3 বার রক্ত দিতে পারে। তো একটা সুস্থ স্বাভাবিক মানুষ বছরে 3 বার রক্ত দিতে, এখন যদি অনেকে আছে যে বীর পালোয়ানের মতো যে 3-4 বার দিতে যায়, কিন্তু তাদের কিন্তু দুর্বলতা, এখন তাদের দুর্বলতা লাগে, মাথা ঘোরায়, বিভিন্ন অসুখ থাকে। এই যে কারণটা কি? এই রক্ত শূন্যতা। স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকোষগুলো উৎপন্ন হওয়ার পরে রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়, অর্থাৎ স্তন্যপায়ী যে প্রাণীগুলো আছে, অর্থাৎ যাদের সন্তান তাদের মায়ের স্তন থেকে খাদ্য আহরণ করে, সেই তাদের রক্তকোষগুলো উৎপন্ন হওয়ার পরে রক্তকোষে আসার পূর্বে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়।
এটা আমাদের মানুষের হতে পারে বা অন্যান্য যে প্রাণীগুলো আছে। এখন অন্যান্য প্রাণীগুলো স্তন্যপায়ীর ভিতর কী কী আমরা ধরি, আমাদের কিন্তু বাঘ আছে, ভাল্লুক আছে, এই প্রাণীগুলোকেও কিন্তু আমরা স্তন্যপায়ী হিসেবে উল্লেখ করি। তো এই প্রাণীগুলোরও কিন্তু হবে। এবার দেখি যে পাশাপাশি কি আছে, যে লোহিত রক্তকোষ বা প্লীহা বা স্প্লিন বলে, স্প্লিনতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত রক্তকোষ সরবরাহ হয়। অর্থাৎ এটা কোথা থেকে স্টোরস করা থাকে, সেটা প্লীহা বা স্প্লিনে, এবং স্প্লিন থেকে তাৎক্ষণিক যখনই শরীরে লোহিত রক্তকোষ লাগবে ওটা সাপ্লাই করে। এটা কিন্তু ইন্টারনাল, অর্থাৎ আমাদের বডির যে ইন্টারনাল কাজকর্ম এটা এইভাবে হয়ে থাকে। বিভিন্ন বয়সে মানবদেহে প্রতি ঘনমিটারে রক্তে লোহিত রক্তকোষের বিভিন্ন সংখ্যা রয়েছে, অর্থাৎ এক একটা দেহে এক একটা ধরনের আপনার ওইটা রয়েছে, পরিসংখ্যান রয়েছে। আমরা যদি সেটা দেখি যে আসলে কোন দেহে কত, প্রথম হচ্ছে ভ্রূণ দেহে, অর্থাৎ একদম যখন আপনি ভ্রূণ অবস্থায় থাকবেন তখন হচ্ছে 80 থেকে 90 লাখ থাকে। তো যখন ভ্রূণ অবস্থায় থাকে তার তখন লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 80 থেকে 90 লাখ। শিশুর দেহে থাকে 60 থেকে 70 লাখ। পূর্ণবয়স্ক থাকে হচ্ছে 4.5 থেকে 5 লাখ। অর্থাৎ যখন একটা বাচ্চা থাকে তখন বা কিন্তু তারা আস্তে আস্তে কমতে থাকে, এবং পূর্ণবয়স্ক নারীর দেহে থাকে 4 থেকে 5 লাখ। এখন আপনাদের যদি কারো যে বললাম না যে আরবিসি টেস্ট করায়, তখন আপনারা দেখবেন যে এটা নিচে যদি চলে যায় তখন তার কি লোহিত রক্তকণিকার সমস্যা, অর্থাৎ তার শরীরে এটার মাত্রা কম। এবার যদি দেখি যে লোহিত কোষের কাজ কী বা লোহিত কোষ কীভাবে কী কাজ করে, প্রথমত হচ্ছে লোহিত কোষের কাজ হলো প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা, অর্থাৎ প্রতিটি যে কোষগুলো আছে এখানে অক্সিজেন সরবরাহ করবে লোহিত রক্ত, এবং এটা তার কাজ। দ্বিতীয়ত হচ্ছে নিষ্কাশনের জন্য কিছু পদার্থ কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে ফুসফুসে বহন করবে, অর্থাৎ যে নিষ্কাশন হচ্ছে ওইটার সাথে কার্বন ডাইঅক্সাইডকে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করি, যার ফলে এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু রক্তের মাধ্যমে নিঃসারিত হচ্ছে, টিস্যু থেকে ফুসফুসে এটা বহন করবে। দ্বিতীয়ত হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্লক্ষারের সমতা বজায় রাখা জন্য বাফার হিসেবে কাজ করবে, মাধ্যম বাফার হিসেবে সে কাজ করবে। আমরা দেখি যে এখানে কি এটা দেখা, একটা শ্বেত কোষের সাথে দেখা যাচ্ছে এখানে জীবাণু আসছে, জীবাণু যে, এবং এটাকে শ্বেত কোষকে, এটা কি জীবাণুকে শ্বেত রক্তকোষ ফ্যাগাইটোসিস প্রক্রিয়া, এটা এই যে জীবাণুকে ধ্বংস করতেছে তার নাম হচ্ছে ফ্যাগাইটোসিস। যে জীবাণু গেছে জীবাণুকে ধ্বংস করে দিচ্ছে, এটার পদ্ধতির নাম হচ্ছে ফ্যাগাইসাইটোস, আরে ভাই ফ্যাগাইসাইটোসিস, ফ্যাগাইসাইটোসিস প্রক্রিয়া এটাকে ধ্বংস করছে, মানে কথাটা জিগলিং হয়ে যাচ্ছে কেন জানি। আর শ্বেত রক্তকোষ বা লিকোসাইটটা হচ্ছে শ্বেত কোষের নির্দিষ্ট কোনো আকার নেই, অর্থাৎ শ্বেত কোষের কিন্তু নির্দিষ্ট কোনো আকার এখানে দেখানো যাচ্ছে না, বা নাই, যেটা নাই সেটা কই দিয়ে দেখাবো আমি। তো এটা হচ্ছে কোনো আকার নাই, এটা কিন্তু অন্যতম বৈশিষ্ট্য। এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ। শ্বেত কোষের গড় এই হচ্ছে 1 থেকে 15 দিন, অর্থাৎ হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকোষ, ইংরেজিতে বলা হয় হোয়াইট ব্লাড সেল বা WBC। অনেকে দেখবেন যে আসলে WBC টেস্ট করায়, যে ভাই আপনি WBC টেস্ট করে আসেন, তখন এই যে হোয়াইট ব্লাড সেল, শ্বেত কোষের সংখ্যা আরবিসির তুলনায় অনেক কম। এরা অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করে। ফ্যাগোসাইটোসিস, এবার ঠিক বলেছি, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এটি জীবাণুকে ধ্বংস করে, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে এইটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। তো এটার মাধ্যমে সেটা ধ্বংস করে, এবং শ্বেত রক্তকোষগুলো রক্তকোষের মধ্যে নিজেরাই চলতে পারে, রক্ত জালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করে। পাশাপাশি দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেত কোষের সংখ্যা বৃদ্ধি করে, অর্থাৎ শ্বেত কোষের সংখ্যা বৃদ্ধি করে। মানবদেহ প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10,000 শ্বেত রক্তকোষ থাকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অসুস্থ মানব দেহের সংখ্যা সাধারণত বেড়ে যায়, শ্বেত কোষ রক্তকোষের ডিএনএ থাকে। তাহলে আমাদের যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এর ফুল ফর্ম কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড কোথায় থাকে, শ্বেত কোষে বা হোয়াইট ব্লাড সেলে। প্রকারভেদ, গঠনভেদ ও সাইটোপ্লাজম গ্রানিউল বা দানার উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে শ্বেত রক্তকোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন, আর একটা হচ্ছে গ্রানুলোসাইট বা দানাযুক্ত। তো অ্যাগ্রানুলোসাইটটা হচ্ছে এটা দানাবিহীন শ্বেত রক্তকণিকা হয়ে থাকে, আর গ্রানুলোসাইট হচ্ছে এটা দানাযুক্ত। তো আমরা অ্যাগ্রানুলোসাইটটা দেখব যে এই ধরনের শ্বেত রক্তকোষের সাইটোপ্লাজম দানাহীন এবং স্বচ্ছ। প্রথমত বৈশিষ্ট্য কি, এটা সাইটোপ্লাজমটা কি হবে, সাইটোপ্লাজম দানাহীন হবে এবং এটা স্বচ্ছ হবে। দেখো দুইটা বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে। অ্যাগ্রানুলোসাইট শ্বেত রক্তকোষের দুই রকমের হয়, একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হচ্ছে মনোসাইট।
দেহের লিম্ফোনোড, টনসিল, প্লিয়া ইত্যাদি অংশেরা তৈরি হয়। কোথায় কোথায় তৈরি হচ্ছে? লিম্ফোনোড, টনসিল অ্যান্ড প্লিয়া। প্লিয়া কিন্তু আমরা কিছুক্ষণ হচ্ছে যেটাকে আমরা কি বলেছিলাম, প্লিয়াকে আমরা স্প্লিন, ইংলিশে যাকে বলা স্প্লিন, SPEEN স্প্লিন, এটা তৈরি হয়ে থাকে। লিম্ফোসাইটগুলো বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কোষ, মনোসাইট। লিম্ফোসাইটটা কী হয়ে থাকে? বড় নিউক্লিয়াসযুক্ত কোষ, ছোট কোষ হিসেবে থাকে। মনোসাইট ছোট ডিম্বাকার, বৃক্কাকার, নিউক্লিয়াস বড় হয়ে থাকে। আর লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি, অর্থাৎ লিম্ফোসাইটে কী থাকে? লিম্ফোসাইটে অ্যান্টিবডি থাকে এবং এটা হচ্ছে অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশ করে রোগ জীবাণু ধ্বংস করে, অর্থাৎ এই অ্যান্টিবডি হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করে। এরা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে। তো এই যে দেখো লিম্ফোসাইট, এটা মনোসাইট, এটা নিউট্রোফিল, এটা হচ্ছে ইউসিনোফিল, আর এটা হচ্ছে বেসোফিল, বিভিন্ন প্রকার শ্বেত রক্তকোষ এটা। এবার যদি আমরা দেখি যে গ্রানুলোসাইটটা কীভাবে কী কাজ করতেছে বা কীভাবে কী, তো প্রথমত হচ্ছে এদের সাইটোপ্লাজম সূক্ষ্ম দানাযুক্ত। গ্রানুলোসাইট শ্বেতকোষগুলো নিউক্লিয়াসের আকৃতির ভিত্তিতে তিন প্রকার হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল, অর্থাৎ ড্যাসমিনে আমরা হচ্ছে এই তিনটার কথা বলতেছি যে নিউট্রোফিল, ইনসিনোফিল এবং বেসোফিল। এদের দেখি নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে এবং ইউসিনোফিল এবং বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ, তাহলে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদার্থ, রাসায়নিক পদার্থ নিঃসৃত করে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। তাহলে আমাদের দেহে অ্যালার্জি প্রতিরোধ করে কি? ইউসিনোফিল এবং বেসোফিল। তাহলে যাদের রক্তকণিকা এই দুইটা জিনিসের কম তাদের শরীরে অ্যালার্জির মাত্রা বেশি, জাস্ট লাইক মি। আর বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তনালী এবং রক্তবাহিকা দিয়ে জমাট বাঁধতে বাধা দেয়, মানে এটা আসলে জমাট বাঁধার যে প্রক্রিয়া থেকে এটা ও বাধা দিয়ে থাকে। এবার দেখি অনুচক্রী বা থ্রম্বোসাইটটা কীভাবে কী কাজ করে। তো অনুচক্রিকা বা থ্রম্বোসাইটটা দেখি ইংরেজিতে এদেরকে বলা হচ্ছে প্লেটলেট, ইংরেজিকে এদের বলা হয় থাকে প্লেটলেট। এগুলো গোলাকার, ডিম্বাকার অথবা রড আকারের হতে পারে, অর্থাৎ প্রথমত গোলাকারও হতে পারে, ডিম্বাকারও হতে পারে, আবার রড আকারও হতে পারে। এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমের কোষ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া অর্থাৎ আমাদের যে থাকে পাওয়ার হাউস, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু ইত্যাদি, কিন্তু নিউক্লিয়াস থাকে না। অনেকের মতে অনুচক্রিকাগুলো সম্পূর্ণ কোষ নয়, অর্থাৎ এই যে অনুচক্রিকাগুলো এটা কিন্তু একটা ফুল কোষ না। কারণ কি? এটার কারণ কি আমরা যদি দেখি যে এটা কেন না, কারণ কি এখানে কিন্তু আমাদের সুগঠিত কোষের বৈশিষ্ট্য আমরা পাচ্ছি না। এগুলো অস্থিমজ্জার বৃহদাকার কোষের ছিন্ন অংশ। অনুচক্রিকাগুলোর গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। তাহলে আমরা কিন্তু এক একটা জানলাম, একটা হচ্ছে কি 4 মাস, তারপরটা কি 1 থেকে 15 দিন, আর লাস্টেরটার কতদিন পেলাম আমরা? 5 থেকে 10 দিন। পরিণত মানবদেহে প্রতি ঘনমিলিটে রক্ত অনুচক্রিকার সংখ্যা প্রায় 1.5 থেকে 4.5 লাখ হয়ে থাকে। অসুস্থদের এর সংখ্যা সাধারণত আরও বেশি বা কম হতে থাকে, অর্থাৎ এটা যদি বেশি হয় তাহলে আপনি অসুস্থ, এটা যদি বেশি হলে অসুস্থ, এটা কম হলে আপনি অসুস্থ। অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন বা করা, অর্থাৎ জমাট বাঁধানোতে সাহায্য করা, ব্লাড ক্লটিং। যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায় তখন সেখানকার অনুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে, অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাস্টিন, অর্থাৎ থ্রম্বোপ্লাস্টিন নামক একটা পদার্থ তৈরি করে। এই থ্রম্বোপ্লাস্টিনটা হচ্ছে এটা রক্তের প্রোটিন থ্রোম্বোবিনকে থ্রোম্বোবিনে ইত্যাদি পরিণত করে। থ্রোম্বোবিন পরবর্তীকালে রক্তসের প্রোটিন ফাইব্রিন জালকে পরিণত করে, অর্থাৎ ফাইব্রিন জালকে পরিণত করে, রক্তকে জমাট বাঁধায় বা রক্ত টাঞ্চন ঘটায়, দ্যাট মিনস রক্ত জমাট ঘটায়। ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে। এটি ক্ষতস্থানে জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে। তবে রক্ত তঞ্চন প্রক্রিয়াটি আরও জটিল। এই প্রক্রিয়ায় আরও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়ন জড়িত থাকে। এবার দেখি যে রক্তের সাধারণ কাজটা কীভাবে কি, যে শ্বাসকার্য, রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যু কোষে বা অন্যান্য টিস্যু কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডে ফুসফুসে পরিবহন করে। লোহিত রক্তকোষ এবং রক্তরস প্রধানত এই কাজটি করে থাকে। তাহলে শ্বাসকাজের কাজ কাদের? লোহিত রক্তকোষের এবং রক্তরসের। তারপরটা যদি দেখি যে আসলে আর কি আছে, প্রথমত তারপর হরমোন পরিবহন, অন্তঃক্ষরা গ্রন্থি, দ্যাটস মিন আমাদের ইন্টারনাল যে নার্ভগুলো আছে,
নিঃসৃত হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। খাদ্যসার পরিবহন দেহের সঞ্চয় ভাণ্ডার থেকে পরিপাকিত খাদ্যসার দেহের কোষগুলো বহন করে। বর্জ্য পরিবহন নাইট্রোজেন ঘনিত বর্জ্য পদার্থগুলো কিডনি বা বৃক্ক পরিবহন করে। উষ্ণতা নিয়ন্ত্রণ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে। রক্তের সাধারণ কাজ রোগ প্রতিরোধ। রক্ত দেহের জীবাণু প্রবেশ করলে মনোসাইট এবং নিউট্রোফিল জাতীয় শ্বেত কোষ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় পদ্ধতিতে জীবাণু গ্রাস করে ধ্বংস করে দেয়। লিম্ফোসাইট জাতীয় শ্বেত কোষ অ্যান্টিবডি গঠন করে এবং ভিতরে জীবাণুকে এরা ধ্বংস করে দেয়। বাইরে থেকে জীবাণুর আক্রমণকে এরা পতিত করে, অর্থাৎ রক্তের কাজগুলো কিন্তু অনেক কিছু। এখন দেখি যে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক পরিমাপ। প্রথমে যদি থাকে সেটা হচ্ছে রেড ব্লাড সেল অর্থাৎ আরবিসি। আরবিসি কত থাকবে? আরবিসি পুরুষের হচ্ছে প্রতি ঘনমিটারে 4.5 থেকে 5.5 লাখ, আর মহিলাদের থাকবে 4 থেকে 5 লাখ। শ্বেত রক্ত ডাব্লিউবিসি বলা হয়, যেটাকে হোয়াইট ব্লাড সেল। এটা থাকবে হচ্ছে নিউট্রোফিল অর্থাৎ 4,000 থেকে 10,000 থাকবে, সেখানে 40 থেকে 75% থাকবে হচ্ছে নিউট্রোফিল। তারপর 1 থেকে 6% থাকবে হচ্ছে ইউসিনোফিল। 2 থেকে 10% থাকবে হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইট থাকবে 2 থেকে 20 থেকে 45%, এবং 0 থেকে 1% থাকবে হচ্ছে বেসোফিল। অর্থাৎ এটা আপনি যখন টেস্ট করবেন দেখবেন আপনার টেস্ট রিপোর্টে আছে। সর্বমোট ডাব্লিউবিসি এর শতকরা হিসেবে হিসাব করা, অর্থাৎ এইগুলোকে নিয়ে একেবারে শতকরা করা হচ্ছে। আর হিমোগ্লোবিন হচ্ছে পুরুষের হিমোগ্লোবিনের মাত্রা হচ্ছে 14 থেকে 46, নারীদের হচ্ছে 12 থেকে 14। অণুচক্রিকা প্রতি ঘনমিটারে 1 ঘনমিটারে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ থাকতে পারে, অর্থাৎ 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ। অন্যান্য জৈব প্রক্রিয়া প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সিরাম ইউরিয়া 5 থেকে 20 মিলিগ্রাম থাকতে পারে। সিরাম ক্রিয়েটিন 0.5 থেকে 1.5 মেগাগ্রাম। পাশে কোলেস্টেরল থাকে 0 থেকে 0 থাকতে পারে। বিলিরুবিন থাকে হচ্ছে 0.1 থেকে 1.2 পর্যন্ত। রক্তের শর্করা আহারের পূর্বে স্বাভাবিক সীমা থাকে হচ্ছে 3.9 থেকে 5.6। এটাকে বলা হয়েছে ডেসিলিটার, অর্থাৎ আমরা এই প্রত্যেকটা পড়তেছি এগুলো হচ্ছে ডেসিলিটার বলা হয়ে থাকে, মেগাগ্রাম বাই ডেসিলিটার। পাশাপাশি হচ্ছে রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা। মানুষের রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে সে অবস্থায় সৃষ্টি হয়, তাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলে। যেমন হচ্ছে পলিসাইথেমিয়া, অর্থাৎ হিমোগ্লোবিনের মাত্রা বা রক্তের সংখ্যা স্বাভাবিকের তুলনায় অত্যাধিক বৃদ্ধি পাইলে পলিসাইথেমিয়া হয়। আর অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, আমরা পলিসাইথেমিয়ার সাথে বেশি পরিচিত না থাকলেও এইটার সাথে ভালো পরিচিত, কারণ কি আমরা আশেপাশে দেখেছি অনেকেরই হয়। তো হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক তুলনায় কমে যায়। আর লিউকোমিয়া হচ্ছে নিউমোনিয়া, প্লেগ, কলেরা প্রভৃতি রোগের শ্বেত রক্তকোষের সংখ্যা বেড়ে যায়। কিন্তু যদি শ্বেত কোষের সংখ্যা হচ্ছে এসবের চাইতে অত্যাধিক হারে বেড়ে যায় তাহলে তাকে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার বলে। অর্থাৎ মানুষের শরীরে যদি এই যে নিউমোনিয়া, প্লেগ, কলেরা ইত্যাদির কারণে কিন্তু এই যে আমাদের যে কি শ্বেত হোয়াইট ব্লাড সেল এটা বেড়ে যায়, এবং এইটাকে আসলে পরবর্তী লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার বলা থাকে। লিউকোমিয়ার বেশ কিছু ধরন আছে, অনেকাংশে এটা নিরাময়যোগ্য, অর্থাৎ অনেক কিছু কিন্তু নিরাময় করা যায়। আচ্ছা, লিউকোসাইটোসিস, এটা হচ্ছে শ্বেত কোষের সংখ্যা স্বাভাবিক অবস্থায় মান থেকে বেড়ে যায়, তাকে লিউকোসাইটোসিস বলে। অর্থাৎ নিউমোনিয়া, হুপিং কাশি ইত্যাদি রোগ এগুলোর অবস্থা করে। আর থ্রম্বোসাইটোসিস হচ্ছে এই অবস্থায় অণুচক্রিকার সংখ্যা, অর্থাৎ এই যে অবস্থা আছে এটা অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রম্বোসিস বলে। অর্থাৎ রক্তনালীর অভ্যন্তরে যদি রক্ত জমা ধরে সেটা থ্রম্বোসিস বলে। হৃৎপিণ্ডের করণীতে রক্তনালীর রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস, এবং গুরু মস্তিষ্কের রক্তনালীকে রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাল থ্রম্বোসিস বলা হয়ে থাকে। এবার দেখি পারপুরা, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ত্বকের নিচে রক্তপাত হয় এবং এই অবস্থা হতে পারে। এই অবস্থায় অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়। আর থ্যালাসেমিয়া হচ্ছে, থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রোগের রক্তের রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তি প্রথমত হচ্ছে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্ত স্বল্পতা সৃষ্টি হয়। হিমোগ্লোবিনের অস্বাভাবিক কারণ লোহিত রক্তকণিকা ভেঙে যায়, অর্থাৎ এটা ভেঙে যাচ্ছে, রক্ত স্বল্পতা দেখা দেয়। এই রোগটি মানুষ অটিজমে পরিবর্তিত প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে, অর্থাৎ মানুষের যে অটিজম আছে এটার মাধ্যমে, আমি কিন্তু এটাকে অটিজম বলছি, আপনার একটু মানে আরবার শুনে না, এটা হচ্ছে অটিজমে।
যখন পিতামাতা উভয়ের অটোজোমের জিনটি প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন সন্তানের এটি প্রচ্ছন্ন দুটি জিন একত্রিত হয়ে যায় এবং এটাই আসলে এই রোগের মূল কারণ। সাধারণত শিশু অবস্থায় থ্যালাসেমিয়া রোগটি শনাক্ত হয়। এই রোগের জন্য রোগীকে নিয়মিত রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়, অর্থাৎ এদের কারণে আসলে রক্ত দিতে হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে বয়স বৃদ্ধির সাথে রক্ত স্বল্পতার হার কমে যায় এবং এই রোগে আয়রন লোহযুক্ত খাবার খেয়ে বেশি উপকার হয় না, রোগের জটিলতা বাড়তে পারে। নিয়মিত রক্ত সঞ্চালন ও অন্যান্য চিকিৎসা করালে রক্ত রোগ হিসেবে মারা যায়। অর্থাৎ এই যে থ্যালাসেমিয়া রোগ, এটা এক ধরনের বংশগত রোগ এবং এটার মাধ্যমে আসলে বিভিন্ন সমস্যা থাকে, সেটাই আমরা দেখলাম। রক্তের গ্রুপ কীভাবে কী কাজ করে আমরা সেটা দেখি। প্রথমত আছে 3.2.1 অ্যান্টিজেন এবং হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই নামটা আমাদের সকলেই সুপরিচিত এবং এটা আমরা খুব সহজে চিনে ফেলেছি, কিন্তু এটার ব্যাখ্যা একটু যদি আমরা দেখি যে একজনের রক্তের সাথে আরেকজনের রক্ত মেশানো হলে কেন সেটি কখনো কখনো স্বাভাবিকভাবে মিশে যায়, আবার কেন কখনো কখনো গুচ্ছবদ্ধ হয়ে যায়, সেটি বুঝতে হলে প্রথমে আমাদের দুইটি বিষয় জানতে হবে। একটি হচ্ছে অ্যান্টিজেন আর একটা হচ্ছে কি অ্যান্টিবডি। অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন যেটি আমাদের রক্তে প্রবেশ করলে আমাদের শরীরের নিরাপত্তা অবস্থা বা ইমিউন সিস্টেম সেটাকে শরীরের জন্য ক্ষতিকর মনে করে তাকে প্রতিরোধ করার চেষ্টা করে। এই অ্যান্টিজেন প্রতিরোধ করার জন্য আমাদের রক্ত যে পরিমাণ পদার্থ তৈরি করে তাকে আসলে অ্যান্টিবডি বলে। তাহলে অ্যান্টিজেনকে আসলে থামানোর জন্য যে জিনিসটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে অ্যান্টিবডি। এরপরে যদি দেখি যে অ্যান্টিজেন এবং তাকে প্রতিরোধ করার জন্য সৃষ্ট অ্যান্টিবডি যখন একই দ্রবণে থাকে তখন এটিকে বিশেষ ধরনের বিক্রিয়া ঘটে। অ্যান্টিজেনকে আক্রমণ করার এই বিক্রিয়াকে অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া বলে। অর্থাৎ এই যে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের যে বিক্রিয়াটা হয় এটা হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া বলা হয় এবং রক্তের মাঝে এই বিক্রিয়ার কারণে রক্তকোষগুলো গুচ্ছবদ্ধ হয়ে যায়। অর্থাৎ এই কারণে আসলে যখন এই ব্যাহত হয় তখনই আসলে এটাকে গুচ্ছবদ্ধ হয়ে যায়। 1900 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার পরীক্ষা নিরীক্ষা করে আসলে তিনি দেখলেন যে ল্যান্ডস্টেইনার তিনি দেখলেন পরীক্ষা ভাই আমার মানে একটু নাম টাম পড়তে একটু বিজি হয়, এই জিনিসটা তোমরা একটু মেনে নিও, মানে ঝামেলা হয়ে যায়। বিভিন্ন মানুষের রক্তের লোহিত কোষে দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়, অর্থাৎ মানুষের রক্তের কোষে দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। প্রথমত কি স্বাভাবিকগতভাবে এই দুইটি অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন মানুষের সিরামে যে তরল লোহিত কণিকা ভাসমান থাকে দুটি অ্যান্টিবডি পাওয়া যায়। অর্থাৎ এখানে দুইটা অ্যান্টিবডির আস্থানা রয়ে গেছে। লোহিত কোষে থাকা দুইটি অ্যান্টিজেনকে এ ও বি নামকরণ দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো একজন মানুষের রক্তে লোহিত কোষে যদি অ্যান্টিজেন থাকে তাহলে কোনোভাবেই তার রক্তে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকতে পারবে না। অর্থাৎ যদি তার কোষে লোহিত রক্তকোষের এ অ্যান্টিজেন থাকে তাহলে তার কোনোভাবে রক্তে অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকতে পারবে না। যদি কোনো কারণে অ্যান্টিবডি নিজেই নিজের রক্তের লোহিত কোষকে আক্রমণ করে মৃত্যুর কারণ হয়ে যাবে। তাই এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি না থাকলে বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকে। একইভাবে রক্তে লোহিত কোষে বি অ্যান্টিজেন থাকলে তখন এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকে। অর্থাৎ যেই কোষের অ্যান্টিজেন থাকবে সেটার বিপরীত অ্যান্টিবডি থাকবে। এটা তোমরা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে দেখতে পারো। আবার যেটার অর্থাৎ যদি এ কোষের অ্যান্টিজেন থাকে তাহলে বি কোষের অ্যান্টিবডি থাকবে, যদি বি কোষের অ্যান্টিজেন থাকে তাহলে এ কোষের অ্যান্টিবডি থাকবে। অ্যান্টিজেন তার অ্যান্টিবডির বিষয়টি বুঝে থাকলে আমরা মানুষের রক্ত কীভাবে দুই ভাগে ভাগ করে বা গ্রুপ করে এটাই আমরা দেখব। অর্থাৎ যদি লোহিত রক্তকণিকা কোষে এ এবং বি দুইটি অ্যান্টিজেন থাকা সম্ভব হয় তাহলে আমরা রক্তকে নিচের 4 ভাগে ভাগ করব। আমরা কয়েকটা ভাগ দেখতেছি, কয়েকটা গ্রুপ আছে। একটা রক্তের যে গ্রুপগুলো, প্রথম হচ্ছে গ্রুপ হচ্ছে এ, গ্রুপ বি, গ্রুপ এ বি এবং হচ্ছে ও। অর্থাৎ রক্তে এ অ্যান্টিজেন আছে, অর্থাৎ সিরামে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি নাই, বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে। অর্থাৎ যখন রক্ত পরীক্ষা করে দেখবো কি 3টা এরকম পাতের কাছে নেওয়া হয়। কারণ কি 3টা কাছে কেন নেওয়া হয়? এই 3টা কাছে হচ্ছে এই অ্যান্টিবডিগুলো নেওয়া হয়, নেওয়ার পর সিরাম দেওয়া হয়, একটা বিশেষ তরল দেওয়া হয়, দিলে যেইটা আসলে জমাট বেঁধে যায় ওইটা অ্যান্টিজেন আলাদা হচ্ছে, যেটা আলাদা থাকে ওইটা হচ্ছে অ্যান্টিবডি আলাদা হচ্ছে এবং যেটা আছে এটাকেই আসলে পরীক্ষা করা হয়। যেমন কি এখানে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি নেই, বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে এবং আমরা এখানে পড়েছি কি যে একটা কি ভাসমান থাকবে বা একটা আরেকটা কি জমাট ধরে যাবে, যার ফলে রক্তের গ্রুপ টেস্টটা যখন আমরা করি বা ব্লাড টেস্ট আমরা করি এটা এই প্রক্রিয়াতেই হয়ে থাকে। আর বি রক্তে বি অ্যান্টিজেন থাকে হচ্ছে রক্তে অর্থাৎ যার রক্ত ব্লাড গ্রুপ বি, সিরামে বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি নাই কিন্তু অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে। আর এ বিটা যদি দেখি রক্তে অ্যান্টিজেন এ এবং বি দুইটি আছে, জাস্ট লাইক মি আমার যেরকম। সিরামে এ কিংবা বি অ্যান্টিবডি নাই,
থাকা সম্ভব নয়, অর্থাৎ দুইটা অ্যান্টিবডি থাকলে আসলে তো মারা যাবো। যার ফলে কি হচ্ছে, আমরা এবি পজিটিভের গ্রুপের রক্তের লোকেরা যে কোনো ধরনের রক্ত দিতে পারি, কারণ কি আমাদের শরীরে যে অ্যান্টিবডি নাই, এই যে অ্যান্টিবডিটা আসলে না থাকলে কেউ রক্তের সাথে কোনো বিক্রিয়া করে জমা হতে পারবে না। আর রক্ত যারা ও গ্রুপ তারা আসলে রক্তে এ বি কোনো অ্যান্টিজেন নাই, ফলে সিরামে এ বি দুইটি অ্যান্টিজেনেরই অ্যান্টিবডি আছে, যার ফলে কি এদের অ্যান্টিবডি থাকার কারণে এরা যে কোনো গ্রুপের রক্ত নিতে পারে। এটার বিশেষ করে যারা ও নেগেটিভ এরা কিন্তু যে কোনো গ্রুপের রক্ত নিতে পারে, সরি মানে রক্ত দিতে পারে, দুঃখিত ভুল করার জন্য, যে এ বি পজিটিভ হচ্ছে যে কোনো গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে। তার ফলে কেন, যে তাদের যেহেতু রক্তে কোনো অ্যান্টিজেন আছে কিন্তু অ্যান্টিবডি নাই, ফলে অ্যান্টিবডি না থাকার ফলে কি হচ্ছে, এরা ওই যে রক্তের সাথে জমাট হচ্ছে না, কিন্তু যখন গ্রুপ অর্থাৎ ও গ্রুপ এদের যে অ্যান্টিজেনটা আছে এটার ফলে কি হচ্ছে, এইটা এদের রক্তে যখন নিবে অবশ্যই এটা নিতে হবে, কিন্তু এরা সবাইকে রক্ত দিতে পারবে। অর্থাৎ এই যে কোনো গ্রুপের রোগকে যদি সে তার নিজস্ব গ্রুপের রক্ত না পায়, সে চাইলে এটা নিতে পারবে, কারণ কি তখন তারা এটার সাথে তাদেরটা রক্ত সংমিশ্রিত হয়ে যাবে। তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারবে মানুষ কেন রক্তের গ্রুপ কীভাবে বলে দেওয়া সম্ভব। ও গ্রুপের লোহিত রক্তকোষে যেহেতু অ্যান্টিজেন নেই, যেহেতু যে কোনো গ্রুপে দেওয়া সম্ভব, অর্থাৎ যেহেতু অ্যান্টিজেন নেই তাই যে কোনো গ্রুপে, যে কথা এখন পেঁচিয়ে বললাম সহজে বাংলায় দেওয়া, যেই গ্রুপে অ্যান্টিবডি থাকুক না কেন কোনো ক্ষতি করা সম্ভব নয়। এই জন্য ও গ্রুপকে বলা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। ও গ্রুপকে কী বলা হচ্ছে, ও গ্রুপকে বলা হচ্ছে ইউনিভার্সাল ডোনার বলা হচ্ছে। এবার যদি দেখি যে আবার অন্যদিকে এবি গ্রুপের রক্ত নিজের গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপকে দেওয়া সম্ভব নয়, কারণ অন্য সব গ্রুপে কোনো না কোনো অ্যান্টিবডি আছে, এবি অ্যান্টিজেনে থাকার কারণে এখানে কোনো অ্যান্টিবডি নেই, লাফলে রোহিত আক্রান্ত হলে গুচ্ছবোধ মানুষ কেলিয়ে পড়বে, তো মারা যাবে। আর এ এবং বি গ্রুপের রক্তদাতা গ্রুপ ছাড়া এ বি গ্রুপকে দেওয়া যেতে পারে। এ বি গ্রুপে কোনো অ্যান্টিবডি নেই, ফলে এ বা বি অ্যান্টিজেন যেটাই নিক সমস্যা নেই, আক্রান্ত করতে পারবে না। আবার আমরা যদি গ্রহিতার দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করে উল্টোভাবে দেখি যে ও গ্রুপ কারো রক্ত নিতে পারবে না, কারণ গ্রুপের সিরামের দুইটি অ্যান্টিবডি আছে। অন্যদিকে এ বি গ্রুপ সবারই রক্ত নিতে পারবে, কারণ এই সিরামে কোনো অ্যান্টিবডি নাই। তাই এ বি কি বলা হয়েছে ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, একটাকে বলা হচ্ছে ডোনার, একটা হচ্ছে অ্যাকসেপ্টার বলা হচ্ছে। আমরা যে চারটা দেখি যে এ বি পজিটিভ রক্ত কোথা থেকে, ওরা সবার রক্ত নিতে পারবে দেখেন। এরপর এ বি নেগেটিভ, ওরা ও নেগেটিভ নিতে পারবে, অর্থাৎ সব নেগেটিভ নিতে পারবে, পজিটিভ পারবে না। এ পজিটিভ হচ্ছে ও নেগেটিভ, ও পজিটিভ, এ নেগেটিভ, এ পজিটিভ, চারটা গ্রুপের রক্ত নিতে পারবে। যার এ নেগেটিভ সে শুধু এ নেগেটিভ এবং ও নেগেটিভ থেকে রক্ত নিতে পারবে। যার বি পজিটিভ সে ও নেগেটিভ, ও পজিটিভ, বি নেগেটিভ, বি পজিটিভ। আর যার শুধু বি নেগেটিভ সে শুধু বি নেগেটিভ এবং ও নেগেটিভ থেকে রক্ত নিতে পারবে। এরপর হচ্ছে যাদের ও পজিটিভ তারা হচ্ছে ও নেগেটিভ এবং ও পজিটিভ উভয় দুইটা গ্রুপের রক্ত নিতে পারবে। আর পরিশেষে অর্থাৎ যাদের একদম হচ্ছে ও নেগেটিভ রক্ত, সে আসলে তার রক্তে যদি প্রয়োজনীয়তা হয় সে অন্য কোনো গ্রুপ থেকে রক্ত নিতে পারবে না, তার জন্য দেখো চারটা পুরো ফাঁকা, অর্থাৎ সে শুধু ও নেগেটিভ থেকেই তার রক্তটা নিতে পারবে। তো আমরা খুবই সুন্দরভাবে দেখলাম। এবার দেখি হচ্ছে 3.2.2 অর্থাৎ আরএস ফ্যাক্টরটা। এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটাই কিন্তু সম্পূর্ণ হয়নি, কারণ কি এখন পর্যন্ত রক্তের গ্রুপের একটি গুরুত্বপূর্ণ বিভাজনের কথা বলাই হয়নি। তোমরা জানো রক্তের গ্রুপের সাথে পরিচিত, তারা নিশ্চয়ই আসলে লক্ষ্য করেছো যে কী লক্ষ্য করেছে, একটি গুরুত্বপূর্ণ বিভাজনের কথা এখানে বলা হয়নি। কি কথা সেটা আমরা দেখি যে রক্তের গ্রুপ বোঝানোর সময় আমরা কিন্তু এ বি বা এ বি ও বলি না, সময় আমরা প্লাস মাইনাস বলি, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ বলি। তো আমরা আসলে এই পজিটিভ নেগেটিভ কী করে আসে এটা দেখি। তো রেসাস নামের বানরের লোহিত রক্তকোষ, অর্থাৎ রেসাস নামে একটা বানর আছে, তার লোহিত রক্তকোষে এক ধরনের অ্যান্টিজেন রয়েছে যেটি অনেক মানুষের রক্তের লোহিত কোষে পাওয়া যায়, এবং এই বানরের নাম অনুসারে রেসাস ফ্যাক্টর বা সংক্ষেপে আরএস ফ্যাক্টর বলা হয়ে থাকে। তাহলে আমাদের এই রেসাস ফ্যাক্টরটা এসেছে কোথায়, একটা বানরের নামকরণ থেকে। যাদের শরীরে এই অ্যান্টিজেন পাওয়া যায় তাদের রক্ত হচ্ছে আরএস প্লাস, এবং যাদের শরীরে অ্যান্টিজেন পাওয়া যায় না তারা হচ্ছে আরএস মাইনাস। রক্তের গ্রুপের পিছনে যে প্লাস বা মাইনাস চিহ্নটি থাকে সেটা হচ্ছে আরএস ফ্যাক্টর ছাড়া অন্য কিছুই নয়। দ্যাটস মিন হচ্ছে যে রেনাস ফ্যাক্টরটা বা এই রেনাস বানরের যে অ্যান্টিজেনটা এটা যার শরীরে আছে তারটা প্লাস, আর শরীরে নাই তারটা মাইনাস। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আরএস মাইনাস সব রক্ত সবসময় আরএস প্লাস বিশিষ্ট রক্তের মানুষকে দেওয়া সম্ভব, কিন্তু উল্টোটা একটা জটিলতা সৃষ্টি করে। আরএস মাইনাস রক্ত বিশিষ্ট মানুষকে আরএস প্লাস বিশিষ্ট রক্ত দিয়ে প্রথমবার গ্রহিতার কোনো প্রতিক্রিয়া হয় না, কিন্তু ধীরে ধীরে গ্রহিতার রক্তরসে আরএস প্লাস অ্যান্টিজেনের বিপরীতে অ্যান্টিবডি তৈরি হয়, অর্থাৎ যেখানে অ্যান্টিজেন তৈরি হওয়ার কথা সেখানে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। কাজে দ্বিতীয়বার আরএস প্লাস বিশিষ্ট রক্ত দেওয়া হলে এই অ্যান্টিবডি রক্তের লোহিত কোষের সাথে বিক্রিয়া করে রক্ত জমাট বাঁধিয়ে দেয়।
একবার আরএস প্লাস বিশিষ্ট রক্ত গ্রহণ করার পর যদি রক্তকণিকা আর ওই রক্ত গ্রহণ না করে, তাহলে ওই ধীরে ধীরে তার শরীরে আরএস প্লাস অ্যান্টিবডি নষ্ট হয়ে যেতে পারে, গ্রহীতা তার স্বাভাবিক রক্ত ফিরে পেতে পারে। অর্থাৎ কেউ যদি ভুলক্রমে কোনো রক্ত দিয়ে দেয়, তার ওই উচিতটা কি, অর্থাৎ মনে হতে পারে যে তার শরীরে সব রক্ত বের করা হলো। আসলে না, দরকার নেই। যার রক্তটা দিয়েছে সেটা তো রাখতে পারে, কিন্তু তার জন্য অবশ্যই তার ডক্টরের কাছে চেক আপ রাখতে হবে। কিন্তু যেন পরবর্তীতে আর ওই যে অ্যান্টিজেনটা যেন তার শরীরে না ঢোকে, এটা তার অবশ্যই খেয়াল রাখতে হবে। সন্তান সম্ভবা মায়েদের জন্য আরএস ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। যদি মায়ের রক্ত আরএস মাইনাস, বাবার রক্ত আরএস প্লাস হয়, তাহলে সন্তানের রক্ত হচ্ছে আরএস প্লাস। কারণ কি, কারণ মায়ের রক্ত এবং বাবার রক্ত এইটা যদি থাকে, তখন সন্তানের রক্ত আরএস প্লাস হবে। কারণ আরএস প্লাস হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে কি, যে মাইনাসে যখন আসছে আরএস মাইনাস আর আরএস প্লাস, এখন একটা প্লাসই যখন এখানে ঢুকে যাচ্ছে, তখন কী হয়ে যাচ্ছে, ওভারঅল সব কিছুকে প্লাস করে দিচ্ছে। যদি দুইটাই মাইনাস হয়, দুইটা মাইনাস যেহেতু সম্ভব না, তারপরে যদি দুইটা মাইনাস হয়, তখন আরএস মাইনাস হবে এবং তখন রক্তের গ্রুপ মাইনাস হয়ে যায়। সেটা আমরা দেখব। সম্ভব না মানে খুব রেয়ার আসলে। মাতৃগর্ভের ভ্রূণ প্লেসেন্টা বা অমৈরা, অর্থাৎ যেটাকে হচ্ছে ভ্রূণকে বলে, মাধ্যমে মায়ের জরায়ুর সাথে যুক্ত থাকে। সন্তানের আরএস প্লাস রক্ত প্যালেস্টার মাধ্যমে মায়ের কাছে পৌঁছাবে এবং মায়ের রক্তরসে আরএস প্লাসের বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে। যেহেতু এই অ্যান্টিবডি খুব ধীরে ধীরে তৈরি হয়, তাই সন্তানের বেলায় মায়ের রক্তে আরএস প্লাসের অ্যান্টিবডি সন্তানের দেহে পৌঁছে তার রক্তের কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না এবং একজন সুস্থ সন্তান জন্ম নেয়। এটা আমরা একটা চিত্রে দেখেছি। তবে দ্বিতীয় সন্তান গর্ভধারণ করার সময় মায়ের শরীরে আরএস প্লাস অ্যান্টিবডি সন্তানের রক্তে প্রবেশ করতে থাকে এবং ভ্রূণের রহিত রক্তকণিকা ধ্বংস করে। ভ্রূণ নষ্ট হয়, অনেক সময় গর্ভপাত হয়। সন্তান জীবিত জন্ম নিলেও প্রচণ্ড রক্ত স্বল্পতা বা ছেলের জন্মের পর জন্ডিস দেখা দেয়। কারণ কি, এই আরএস প্লাস ফ্যাক্টরের কারণে, অর্থাৎ রেনেসাস ফ্যাক্টরের প্লাসের কারণে। এই জন্য বিয়ের আগেই হবু বর কনের রক্তের গ্রুপ পরীক্ষা করে নেওয়া উচিত। প্রয়োজনে সাবধানতা অবলম্বন করা উচিত। অর্থাৎ সাবধানতা অবলম্বন কি, অর্থাৎ যদি তাদের যদি, আমরা কিন্তু জানি যে আমাদের সমাজে একটা মিথ কাজ করে। যে মিথটা কি কাজ করে, যে একই ব্লাড গ্রুপের মানুষ আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। কারণ এটার মেইন কারণটাই কি, যে রেনেসাস ফ্যাক্টর। কারণ কি, আমাদের যেই শরীরে যদি আমরা কারো রক্তে অ্যান্টিজেন তৈরি করে, কারো রক্তে অ্যান্টিবডি তৈরি করে, এখন যার শরীরে অ্যান্টিজেন তৈরি করতেছে, তাকে যদি আবার সে অ্যান্টিজেন, তার অর্থাৎ সন্তান সে অ্যান্টিজেন আসে, তখন কী হবে, তার রক্ত স্বল্পতা হবে, রক্ত জমা ধরবে। আবার কারো শরীরে অ্যান্টিবডি হচ্ছে, আবার যদি তার অ্যান্টিবডি পুশ করা হয়, তাহলে তো একই সমস্যা হবে। যার ফলে এই টেস্টের মাধ্যমে কী হচ্ছে, যে দেখা যাচ্ছে কি, যে ওই অ্যান্টিজেন তৈরি হচ্ছে, অ্যান্টিবডি নাই, বা অ্যান্টিবডি তৈরি হচ্ছে, অ্যান্টিজেন নাই। এটাভাবে আসলে প্রসারিত হচ্ছে। এবং দেখেন যে বাবার রক্ত গ্রুপ যদি প্লাস হয়, মায়ের রক্ত গ্রুপ যদি নেগেটিভ হয়, তাহলে আসলে সন্তানের ব্লাড গ্রুপ পজিটিভ হতে পারে। তবে মায়ের শিশু সরাসরি কোনো সমস্যা না হলে, কিন্তু মানুষের ক্ষেত্রে নেগেটিভ, মানে বলা হচ্ছে যদি পজিটিভ ব্লাডের 25% অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে ফলে শিশুটি পজিটিভ ব্লাডের গ্রুপের যে শিশুটি মায়ের পেটে প্রতিষেধক হতে আক্রমণ করে, অর্থাৎ এই অ্যান্টিজেন অ্যান্টিবডি করে বাচ্চাটা মারা যায়। এখানে দেওয়া আছে যে আসলে কোন টাইপের কে কী গ্রহতা করবে পারবে বা কে কী পারবে। এই চারটা আপনারা চাইলে একটু থামায় দেখতে পারেন যে কে কে দিতে পারবে, কোন কোন গ্রুপকে। যেমন ও নেগেটিভ সবাইরে দিতে পারবে, পাশাপাশি ও পজিটিভ আমরা একটু আগেই দেখেছি। আচ্ছা, রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব। কোনো দাতা রক্ত গ্রহীতার দেহে দেওয়ার আগে কোনোভাবে দুজনের রক্তে গ্রুপ জানার জন্য পরীক্ষা করে না হয়। আমরা যেটাকে বলি কি, ক্রস ম্যাচিং। আমরা বলি না যে ক্রস ম্যাচ, অর্থাৎ কি উভয় পাশে রক্ত নিয়ে আমরা ম্যাচ করে দেখতেছি যে দুইটার ভিতর আমাদের কি পার্থক্য আছে না আছে। ধরো আমার একটা রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড, আমার একটা রিলেটিভকে রক্ত দিতে গিয়েছে। রক্ত দিতে গেলে কিন্তু ওর আগে কী করছে, ক্রস ম্যাচ করছে। এবং তোমরা যদি কেউ জীবনে রক্ত দিয়ে থাকো, দেখবো যে ওটা ক্রস ম্যাচ করে। ক্রস ম্যাচ করে কী করে, ক্রস ম্যাচ করে রক্তের যে জিনিস টেস্ট করে, যে আসলে রক্ত দেওয়ার মতো কি তার পরিস্থিতি আছে কিনা, তার এই যে অ্যান্টিবডি অ্যান্টিজেন কোনো ঝামেলা করবে নাকি, তার এইটা ম্যাচ করতেছে নাকি, বা যদি কখনো কখনো যে মায়ের সাথে যে রক্তটা এইটার সাথে তার সাথে কনফ্লিক্ট হয় নাকি, প্রত্যেকটা জিনিসই দেখা হয়। খুবই জরুরি অবস্থায় রক্ত গ্রহীতার খুব জানা সম্ভব না হয়, তাহলে ও এবং আরএস নেগেটিভ রক্ত দেখাই সবচেয়ে ভালো। অর্থাৎ কি, যদি দেখা যাচ্ছে যে পরীক্ষার কোনো কায়দায় নেই, তাহলে ও নেগেটিভ বা আরএস নেগেটিভ, অর্থাৎ মানে নেগেটিভ গ্রুপের রক্ত দেখা ভালো। কারণ নেগেটিভ গ্রুপের প্রথমত ও নেগেটিভ ও গ্রুপের রক্ত সবাইকে দেওয়া যাচ্ছে। দ্বিতীয়ত নেগেটিভ মানে হচ্ছে একদম নিরাপদ, এর থেকে নিরাপদ রক্ত আসলে নেই। কোনো শিশুর পিতৃত্ব নির্ণয় জটিলতা দেখা দিলে রক্তের গ্রুপ পরীক্ষা করে অনেক সময় তার সমাধান করা যায়। আর হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে বিশেষ প্রক্রিয়া অপরাধীদের শনাক্তকরণেরও ব্যবস্থা আছে। অর্থাৎ এইগুলো আসলে বইতে বলা হবে না, কারণ কি তোমরা তো খুব চালু চিজ, তো তোমরা এটা সমস্যা করে ফেলবা। যাই হোক, আমরা অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম এবং
বিজ্ঞানের ছাত্র না হয়েও আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলতেছি যে বিজ্ঞানটা কীভাবে ফাংশন হয়। তো তোমার কোনো ফ্রেন্ড যদি সে নিজেকে সায়েন্সে বা বিজ্ঞান বিষয়ে পড়ায় পড়ে, তুমি কিন্তু তাকে জিনিসগুলো বোঝাতে পারবা, যে তুমি তাকে বলবা যে আচ্ছা আরএস ফ্যাক্টরটা একটু ব্যাখ্যা করো তো, বা তুমি ওগুলো এইটা রক্তের এটা একটু ব্যাখ্যা করো, তারপর ধুতো খেয়ে যাবে যে এত কিছু কীভাবে জানো। কারণ কি, তুমি ডিটেলস ক্লাসটা করছো, এবং এই ডিটেলস ক্লাসটা করার কারণে এসে তোমার ভেতরে এতটা জ্ঞান ঢুকেছে, এবং এই জ্ঞানের জিনিসটা আশা করি কি জিনিসটা পরীক্ষায় তোমরা ইউজ করবে। আমরা আস্তে আস্তে আগাচ্ছি, কারণ কি আমাদের মূল লক্ষ্য হচ্ছে শেখা, এবং শিখে সেই জিনিসটা যেন প্রয়োগ করতে পারি। এমন না যে অনশর্ট ক্লাস আমি চাইলেই নিতে পারি, আমি 100টা পয়েন্ট দিয়ে তোমাদের ধাপা আলোচনা করে দিলাম, কিন্তু ওই ক্লাসে ভিউজ হবে, কিন্তু আসলে কি মেইন ভিউজ তো আসলে না, দিন শেষে যদি তোমাদের নাই বোঝাতে পারি পড়া, তাতে লাভ নাই। এবার রক্তনীতিটা দেখি যে মানুষের অসুস্থতা কিংবা দুর্ঘটনার জন্য পর্যাপ্ত রক্তের ঘাটতি দেখা দিলে অন্য মানুষের শরীর থেকে রক্ত নেওয়া রক্ত পরিসংশনের প্রয়োজন। এজন্য এক্ষেত্রে অবশ্যই জীবাণুমুক্ত বা সঠিক গ্রুপের রক্ত নিশ্চিত করে নিতে হবে। রক্ত সঞ্চালনের আগে রক্তে এইডস, হেপাটাইটিস এই ধরনের জটিল রোগের জীবাণু আছে কিনা তাও পরীক্ষা করতে হবে। ডাক্তার অবশ্যই রোগী বা দাতার রক্তে এ, বি, ও এবং আরএইচ ব্লাড গ্রুপ পরীক্ষা করে গ্রুপ ম্যাচ করার মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে রক্ত সঞ্চালনের উদ্যোগ নেন। এবিও এবং আরএইচ রক্তে আরও কোনো জটিল অ্যান্টিজেন ভিত্তিক গৌণ গ্রুপ যেমন মাইনর ব্লাড গ্রুপস থাকায় রক্ত পরিসংচালনের আগে এবিও গ্রুপিং এবং আরএইচ টাইপিং বা পাশাপাশি ক্রস ম্যাচিং করা হয় নামক পরীক্ষা করে বাধ্যতামূলক করে গৌণ গ্রুপ সমীকরণ জটিলতা সৃষ্টি না হয়, তার যে কথাটা আমি বললাম। এবার আমরা চলে আসলাম আমাদের হৃৎপিণ্ডের মহা ছবি চলে এসেছে। হৃৎপিণ্ড আমরা যখন পড়বো তখন দেখবো আচ্ছা রক্ত সঞ্চালন। এই অধ্যায়ের শুরুতে আমরা জেনেছি যে রক্ত সংবহনতন্ত্রের দ্বারা মেরুদণ্ডের প্রাণীদের দেহে রক্ত সঞ্চালন হয়। মানবদের রক্ত সংবহনতন্ত্রের প্রধান অংশ কি? হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৌশিক জালিকা। এগুলো সম্পর্কে জানার জন্য আমরা প্রথমে পড়েছি। এবার আমরা দেখি যে হৃৎপিণ্ড সম্পর্কে আমাদের একটা চিত্র দেওয়া আছে, তেমন কি এই যে দেখো ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে ডান অলিন্দ, এটা বাম অলিন্দ, ওখানে হচ্ছে কি বাম নিলয়, এটাকে বলে ডান নিলয়, এটা নিম্ন মহাশিরা। আচ্ছা এটাকে বলা হচ্ছে ফুসফুসের ধমনী, এটা হচ্ছে ফুসফুসের শিরা, আর এটাকে বলা হচ্ছে মহাধমনী। আর এই যে প্রত্যেকটা জিনিসই আমরা এখন দেখবো যে হৃৎপিণ্ড বা হার্ট, আসলে আমরা তো অনেকেই হৃৎপিণ্ড বলতে এটাকে চিনি, তাই না? আসলে না, হৃৎপিণ্ডের আসল চিত্র হচ্ছে এটা হচ্ছে নিব্বাণিবিদদের হার্ট, অর্থাৎ এটা কোনো ভালো স্টুডেন্টের হার্ট হইতে পারে না। তো হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্রের অন্তর্গত এরকমের একটা পাম্প, দ্যাটস মিন হচ্ছে এটা একবার এটাকে একবার বাতাস এটা কি এক্সেল করে, একবার ইনহেল করে, একবার গ্রহণ করে বাতাস করে। তো রক্ত এখানে কিন্তু ফুসফুসের মতোই ফাংশন করে, ও রক্ত গ্রহণ করে ছাড়ে। হৃৎপিণ্ডে অনবরত সংকুচিত প্রসারিত হয় এবং রক্ত সঞ্চালন ঘটায়। মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরে ফুসফুস দুটির মাঝখানে কিন্তু মধ্যচ্ছদার উপর অবস্থিত। তাহলে হৃৎপিণ্ড কোথায় অবস্থিত আমরা যদি সেটা দেখি, প্রথমত হচ্ছে কোথায়, আমাদের বক্ষগহ্বরে হৃৎপিণ্ড হচ্ছে ফুসফুস দুটির মাঝখানে এবং মধ্যচ্ছদার উপরে। হৃৎপিণ্ডের প্রশস্ত প্রান্তরে উপরের দিকে, সূচালো প্রান্তটি নিচের দিকে বিন্যস্ত। এই দেখো আমরা চিত্র দেখতেছি, একটা যে সূচালো, এই একটা প্রশস্ত, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে। এবার দেখি হৃৎপিণ্ডের দ্বিস্তরী পেরাকার্ডিয়াম পর্দা দ্বারা বেষ্টিত, অর্থাৎ এই যে পুরোটা এটা কি পর্দা? পেরাকার্ডিয়াম। যদি আমরা দেখি যে PRACARDA, আমরা একটা নোটপ্যাড কিনবো যেটা তোমাদের লিখে বোঝাতে পারি। আর মেইন কারণ হচ্ছে কি, ক্লাসের স্থান থাকলে কোনো জিনিস ইনভেস্ট করতে মন চায় না। তোমরা যারাই ক্লাস করো অ্যাটলিস্ট এখন করতেছো, তোমরা একটু ক্লাসের রিস্কটা বাড়াও, কারণ এর মাধ্যমে আসলে জিনিসটাকে আমারও ইনভেস্ট করতে মন চাইবে, কিন্তু আমার ক্লাস যদি সেরকমভাবে রিচই না পায়, আমি এত টাকা কোথায় ঢালবো? আমার তো কোনো ধরনের কোনো টাকা পয়সা আপাতত চাচ্ছি না। টাকা পয়সার কথা তারা, এটা মূলত তো আমি চাচ্ছি যে তোমাদের এটা একটা ফ্লোতে আসো, এরপরে বাবা আমি টাকা পয়সার চিন্তা করব, আগে তো তোমাদের একটা লাইনে আনবো, তাই না? আচ্ছা তাও প্যারাকার্ডিয়াম ফ্লুইডটা দেখি যে এটি হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচনে সাহায্য করে। মানুষের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ, চারটা ভাগ, এই দেখো 4টা ভাগ যেরকম আমরা করতেছি, 1, 2, 3, 4টা, তো এই 4টা ভাগ কি হচ্ছে? প্রথমত হচ্ছে কি ভাগে, উপরে 2টা প্রকোষ্ঠ দুদিকে, প্রথমত ডান ও বাম অলিন্দ, দেন হচ্ছে আর্ট্রিয়াম, আর নিচের 2 প্রকোষ্ঠকে হচ্ছে ডান ও বাম নিলে যেমন হচ্ছে ভেন্ট্রিক সেলস। তাহলে এটা হচ্ছে আর্টিয়াম, আর একটা হচ্ছে ভেন্ট্রিসেলস, এটা হচ্ছে ডান বাম নিলে এটা হচ্ছে ভেন্ট্রিসেল, আর এটা হচ্ছে আর্টিয়ামটা এই যে আর্টিয়াম, ডান অলিন্দ বাম অলিন্দ কোথায়? এই যে বাম অলিন্দ, এটা হচ্ছে আর্টিয়াম। পাশাপাশি দেখি যে দানলিন্দের সঙ্গে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা যুক্ত। এই যে ঊর্ধ্ব মহাশিরা,
এই যে নিম্ন মহাশিরা। পাশাপাশি দেখি এখানে কিছু আছে, দেখো আমাদের এখানে দেখানো হচ্ছে যে ধমনী শিরার প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ মানে হচ্ছে বিভাজন। তো এখানেও দেখানো হচ্ছে যে বাম নিলয়ের সঙ্গে 4টি পালিমেরি শিরা যুক্ত। এই যে পালিমেরি শিরা মানে হচ্ছে এটা বাম নিলয়, দুঃখিত, বাম নিলয় হচ্ছে এইখানে 4টা পালিমেরি শিরা যুক্ত এবং ডান নিলয়ে ফুসফুসে ধমনী এবং বাম দিকে মহাধমনী উৎপন্ন হয়েছে। এবার ধমনীটা যদি দেখি, যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে এবং দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে ধমনী বা আর্টারি বলে। তাহলে এই যে ধমনী বা আর্টারি যে এগুলো আছে রক্ত মাংসের দেহে বিভিন্ন স্থানে পরিবাহিত হয় সেটা। আর ধমনীর প্রাচীর হচ্ছে পুরো 3টি স্তরে, এটা 3টা স্তরে বিভক্ত। পাশাপাশি বলা হয়েছে কি এখানে আরও কিছু কথা, যে এদের গহ্বরটি ছোট, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে গহ্বরটা কিন্তু খুব বড় না, খুবই ছোট। এই যে এটার কথা বলতেছে, এটা খুব ছোট, এটা হচ্ছে বড়, কারণ এটা হচ্ছে শিরা। পাশাপাশি দেখছি ধমনীতে কোনো কপটিকা থাকে না, ধমনী দিয়ে রক্ত বেগে প্রবাহিত হয়। ধমনীর স্পন্দন আছে, ধমনী শরীরের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখার বিভক্ত হয়। এদের শাখা ধমনী এবং অ্যাট্রিওল বলা হচ্ছে, অ্যাট্রিওল বলা হয়ে থাকে। এগুলো ক্রমশ শাখা প্রশাখার বিভক্ত হয়ে অবশেষে সূক্ষ্মাতি সূক্ষ্ম কৌশিক জালিকায় শেষ হয়। ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ডে থেকে দেহের বিভিন্ন অংশে উচ্চমাত্রা অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়। তবে ফুসফুসীয় ধমনী এর ব্যতিক্রম, রক্তনালী দিয়ে হৃৎপিণ্ড ফুসফুসে রক্ত প্রেরণ করে এবং এটিকে ধমনী বা পুলমোনারি আর্টারি বলা হয়। উচ্চমাত্রা কার্বন ডাইঅক্সাইড সংযুক্ত রক্ত পরিবহন করে থাকে, এটা আমরা একদম ক্লাসের প্রথমে পড়েছি। পাশাপাশি দেখি শিরা, যেসব রক্তনালীর মাধ্যমে উচ্চ মাত্রার কার্বন ডাইঅক্সাইড পরিপূর্ণ অবস্থায় বিভিন্ন অঙ্গে হৃৎপিণ্ডে ফিরে আসে, অর্থাৎ একটা হচ্ছে যাচ্ছে, একটা হচ্ছে কি আউটগোয়িং, আর একটা হচ্ছে কি ইনকামিং। আমরা ফোন দিই না, কেউ কাউকে ফোন দিই যে কারো থেকে, সেটাকে বলি কি যেটা আউটগোয়িং কল। আমি আমার মামাকে আউটগোয়িং কল দিচ্ছি, আমার মামা যখন আমাকে ফোন দিচ্ছে সেটা হচ্ছে ইনকামিং কল। তবে পালিমেরি শিরা এটা ব্যতিক্রম, এরা মাধ্যম রক্ত হৃৎপিণ্ড ফিরে আসে বলে একে শিরা বলে। তবে এই শিরা ফুসফুসে উচ্চমাত্রা অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। শিরার প্রাচীর ধমনীর মতো 3টি স্তরে বিভক্ত। প্রাচীর বেশ পাতলা এবং গহ্বরটি বড়। বেশ শিরায় কপটিকা থাকায়, তাহলে আমার ধমনীতে কপটিকা নেই, শিরায় কপটিকা আছে। ধীরে ধীরে একমুখে প্রবাহিত হয়। ধমনীর প্রান্তের কৌশিক জালিকাগুলো ক্রমশ একত্রিত হয়ে প্রথমে সূক্ষ্ম শিরা উপশিরা গঠন করে, উপশিরা পরে মিলিত হয়ে পরে শিরা গঠন করে। তাহলে প্রথমে হচ্ছে কৌশিক জালিকা ক্রমশ মিলিত হচ্ছে, অর্থাৎ প্রথমে আসতেছে কৌশিক জালিকা, কৌশিক জালিকার পরে সেটাকে আসতেছে কি আমাদের উপশিরা বা সূক্ষ্ম শিরা, সেটা থেকে আমার পরিশেষে শিরা তৈরি হচ্ছে, যেটা আমরা একটু আগে দেখলাম। মহাশিরা থেকে আবার কতগুলো শিরা মিলে আবার শেষে মহাশিরা হয়। এগুলোকে শিরা কৌশিক জালিকা থেকে শুরু করে একবার হৃৎপিণ্ডে শেষ হয়। উল্লেখ্য যে ধমনী শিরা উভয়ের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড উপস্থিত থাকে, পার্থক্য কেবল মাত্রা বা পরিমাপে। কৌশিক জালিকা ধমনী বা শিরার সংযোগস্থলে অবস্থিত কেবল এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত। যেসব সূক্ষ্ম রক্তনালী জালকের আকারে বিন্যস্ত থাকে, অর্থাৎ জালের আকারে থাকে, অর্থাৎ এন্ডোথেলিজিয়ামে, সেগুলোকে কৌশিক জালিকা বলে। আমরা সেটা 3.10 থেকে দেখছি। এই যে কৌশিক জালিকা অনেকটা কি জেলিবিনের মতো দেখায়, তাই না, আবার জেলিফিশের মতো দেখায়, এটাকে আমরা জেলিফিশও বলতে পারি, যে জেলিফিশের মতো দেখায়, কিন্তু এটা আসলে কৌশিক জালিকা। কৌশিক জালিকার রক্ত কোষের রক্ত ব্যাপন প্রক্রিয়ায় আসলে ব্যাপন তো আমরা পড়েছি যে একটা জায়গায় রাখলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দেয়, পুষ্টিদ্রব্য অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড রেচন ইত্যাদি আদান প্রদান ঘটে। আচ্ছা, হৃৎপিণ্ডের কাজটা যদি দেখি, আমরা পূর্বে দেখেছি যে হৃৎপিণ্ড রক্ত সংবহনতন্ত্র ধমনী শিরা কৌশিক জালিকা নিয়ে গঠিত। মানুষের হৃৎপিণ্ডে অবিরাম সংকুচিত প্রসারিত ধমনী শিরার মাধ্যমে রক্ত সঞ্চালন হয়ে থাকে। হৃৎপিণ্ড পাম্পের মতো নির্দিষ্ট তালে সংকুচিত বা প্রসারিত হয়ে থাকে এবং হৃৎপিণ্ডের সদস্যপত্র সংকোচন সিস্টল বলে এবং প্রসারণকে বলে ডায়াস্টল। তাহলে আমরা এতক্ষণ বলেছিলাম না যে এক্সেলেনাল, তাহলে যদি আমরা সংকোচন ঘটে সেটা হচ্ছে সিস্টল, এবং যদি আমাদের এটা প্রসারিত, অর্থাৎ আপনার হৃৎপিণ্ডে আপনি একবার নিঃশ্বাস নিচ্ছেন, এটা প্রসারিত হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে ডায়াস্টল। আর যদি আপনি একবার নিঃশ্বাস ছাড়েন সেটাকে বলা হবে হচ্ছে সিস্টল। উল্লেখ্য যে অলিন্দ যখন সিস্টল হয়, নিলয় তখন বেশিরভাগই ডায়াস্টল হয়, অর্থাৎ বিপরীত ধর্মী, যে অলিন্দ যখন স্থ তখন এটা ডায়াস্টলে সিস্টল হয়ে থাকে, ডায়াস্টল হয়ে থাকে অর্থাৎ নিলয়ে। মানবদের রক্ত সংখ্যা 312 নম্বর চিত্র দেখানো হলো, তাদের পরবর্তীতে আছে হার্টবিটটা যদি দেখি, যে আমরা আগেই বলেছি যে হৃৎপিণ্ড সক্রিয় পাম্পের মতো দেহের সারাক্ষণ ছন্দের তালে স্পন্দিত হয়। হৃৎপিণ্ডের স্পন্দনকে হৃৎস্পন্দন বা হার্টবিট বলে।
এই হৃদস্পন্দনের মধ্যে হৃৎপিণ্ড আমাদের শরীরে রক্ত প্রবাহিত করে। যেমন কি দেখো প্রথমত হচ্ছে মাথা রক্তচালিকা এই যে চলে যাচ্ছে এখান থেকে এইভাবে প্রসারিত হচ্ছে বিভিন্ন জায়গায়। এই যে ফুসফুস, এটা ডান ফুসফুস, এটা বাম ফুসফুস, এটা ধমনী, এই যে ধমনী, এই যে অলিন্দ ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা ডান নীলয়, এটা বাম নীলয়। দেখো অলিন্দ হচ্ছে এইটা, এটা হচ্ছে নীলয়, এটা মহাশিরা, এটা হচ্ছে কি ফুসফুসীয় শিরা। এই যে আমাদের এখানে অভ্যন্তরে রক্তজালিকা রয়েছে বেশ কয়েকটা, এবং উচ্চমাত্রা অক্সিজেনযুক্ত রক্ত হচ্ছে লাল কালার দিয়ে দেখা যাচ্ছে, উচ্চমাত্রা কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ একটা কি রক্ত, এটা কি যাচ্ছে বের হচ্ছে, মানে সরি এটা হচ্ছে ঢুকতেছে, তাই তো এটা সব জায়গায় যাচ্ছে আর এইটা এখান থেকে বের হচ্ছে, এই যে বের হয়ে চলে যাচ্ছে। এবার দেখি যে হার্টবিট হৃদস্পন্দন একটা জটিল বিষয়। মানুষের হৃৎপিণ্ড হচ্ছে মায়াজনিক অর্থাৎ বাইরের দিকে উদ্দীপনা ছাড়া হৃৎপেশি নিজে কোনো সংকোচন প্রসারণ হৃদস্পন্দন সৃষ্টি করে, তবে বাইরের উদ্দীপনা এই সংকোচন প্রসারণের হার বেশি কমাতে পারে। দ্যাটস মিন প্রেশার আর হাই কমার হতে পারে বা মানুষের হার্টবিট বাড়তে পারে কমতে পারে। এই হৃদস্পন্দন হৃৎপিণ্ডে পরপর সংঘটিত হওয়ার সমষ্টিকে কার্ডিয়াক চক্র বলে, অর্থাৎ একবার যদি হার্ট একবার পাম্প করলো আবার একবার পাম্প অফ করলো তাহলে এটাকে বলে একটা কার্ডিয়ার, অর্থাৎ সংকোচন ও প্রসারণকে ফলে রক্ত যে গতিশীল হয়। কার্ডিয়াক চক্র হচ্ছে কয়েকটি ভাবে দেখা হচ্ছে। প্রথমে অলিন্দের প্রসারণ হচ্ছে, অলিন্দের প্রসারণের পরে কি হচ্ছে অলিন্দের সংকোচন হবে এবং নীলয়ের প্রসারণ হবে, অর্থাৎ ও নিঃশ্বাস নিচ্ছে, ও নিঃশ্বাস নিয়ে প্রসারিত, এবার ও হাওয়া এখানে প্রসার করে দিবে, ও প্রসারিত বা আস্তে সংকুচিত হবে। এবার 3 নম্বরে কি হচ্ছে নীলয়ের সংকোচন, ও সংকোচন হবে এবং নীলয়ের সাথে সাথে আবার এইখানে কি হচ্ছে নীলয়ের ডায়াস্টল হচ্ছে, নীলয়ের প্রসারণ হচ্ছে। এইভাবে আসলে প্রত্যেকটা প্রসেস চলতে থাকে, অর্থাৎ এইরকমভাবে সার্কেল হতে থাকে। এই যে অলিন্দের ডায়াস্টল, অলিন্দের সিস্টল, আবার নীলয়ের সিস্টল, নীলয়ের ডায়াস্টল। এবার আমরা একটু ব্যাখ্যা পড়ি যে অলিন্দ ডায়াস্টল কি একটি সময় অলিন্দ দুটি প্রসারিত অবস্থায় থাকে, ফলে সারা শরীরে উচ্চ মাত্রায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা দিয়ে ডান অলিন্দে ফুসফুসের দিয়ে উচ্চ মাত্রায় ও কার্বন অক্সিজেন সমৃদ্ধ রক্ত পলিমারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। আর অলিন্দের সিস্টল হচ্ছে অলিন্দ দুটি রক্তপূর্ণ হলে দুটি সংকুচিত হয়। ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নীলয় থেকে বাম অলিন্দ উচ্চ রক্ত অক্সিজেনের রক্ত বাম নীলয়ে আসে। নীলয় সিস্টল নীলয় দুটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়। এই সময় ট্রাই কাপাসিড ও বাই কাপাসিড অর্থাৎ দুইটা ধরনের কপাটিকা বন্ধ থাকে, সেমিনুলার কপাটিকা খোলা থাকে। নীলয়ের সিস্টল সময় কপাটিকাগুলো বন্ধের সময় হৃদস্পন্দনের প্রথম শব্দের সৃষ্টি হয়, যাকে লাভ বলে। এই লাভ আবার ওই লাভ না বাবা, এই লাভটা হচ্ছে নীলয়ের সিস্টল অর্থাৎ নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া, অর্থাৎ একবার হচ্ছে কি এটাকে সম্প্রসারিত হচ্ছে, একবার কি প্রসারিত হচ্ছে মানে সংকুচিত হচ্ছে। সিস্টল ডায়াস্টল হচ্ছে এটাকে যেই বন্ধের সময় হৃদস্পন্দনের মধ্যে যে একটা শব্দ সৃষ্টি হয় সেটাকে লাভ বলে। তো যদি প্রশ্ন আসে যে লাভ কি, একদম কিন্তু মাইক দিবে যদি না পড়ো। এই সময় বাম নীলয় থেকে উচ্চমাত্রা অক্সিজেন যুক্ত মহাধমনী যুক্ত রক্ত মহাধমনী ও ডান নীলয় থেকে উচ্চ রক্ত কার্বন ডাইঅক্সাইড রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে। মহাধমনী থেকে রক্ত বিভিন্ন ধমনী বা শাখা নিয়ে দেহস্থ বিভিন্ন জালকে ছড়িয়ে পড়ে এবং কলাকষকে পুষ্টিদ্রব্য অক্সিজেন সরবরাহ করে থাকে। অপরপক্ষে ফুসফুসীয় ধমনী উচ্চমাত্রায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত ফুসফুসীয় জালকে প্রবেশ করে। ফুসফুস থেকে রক্ত অক্সিজেন গ্রহণ করে ফুসফুসীয় শিরা ধমনী বা অলিন্দ, আমরা যেগুলো পড়েছি। অপরপক্ষে সারা দেহস্থ রক্ত জালক নাকি উচ্চমাত্রায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত উচ্চ উপশিরা শিরা মহাশিরা পুনরায় অলিন্দে ফিরে আসে। এবার নীলয়ের ডায়াস্টল যদি নীলয়ের সিস্টলের পরই ডায়াস্টলের শুরু হয় এবং এই সময় অলিন্দ থেকে রক্ত স্বাভাবিক প্রক্রিয়ায় পূর্ণ হতে থাকে এবং এখানকার সেমিলুলার বাল্ব বন্ধের সময় দ্বিতীয় শব্দ সেটা হচ্ছে ডাব, একটা হচ্ছে লাভ একটা ডাব। একটা সময় অফ করার সময় এটা হচ্ছে লাভ বলে, একটা কাছে সেটা কিসে বসে সেটা হচ্ছে নীলয়ের সিস্টলের সময় বসে, আর একটাকে নীলয়ের ডায়াস্টলের সময়। নীলয়ের সিস্টলের সময় হৃৎপিণ্ডের যে আওয়াজটা হচ্ছে সেটা হচ্ছে রেসপন্স, সেটা হচ্ছে লাভ, আর যেটা সেটা হচ্ছে ডাব। এই জিনিসগুলো হচ্ছে তাহলে সিস্টল লাভ ডায়াস্টল ডাব। একটি সিস্টল একটি ডায়াস্টল সমন্বয়ে একটি হৃদস্পন্দন সম্পন্ন হয়ে থাকে, যার সময় লাগেছে 0.8 সেকেন্ড। একজন সুস্থ স্বাভাবিক মানুষ মিনিটে 60 থেকে 100 বার এই হৃদস্পন্দন হয়ে থাকে, যাকে আমরা হার্টবিট বলি বা পালস মাপি না আমরা। এই যে দেখো একটা ডক্টর পালস মাপতেছে।
আমাদের হাতের কবজির রেডিয়াল ধমনীতে এই স্পন্দন গোনা যায়, আবার বুকে নির্দিষ্ট স্থানে স্টেথোস্কোপ বসিয়েও শব্দ শোনা যায়। হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করাকে পালস বলে, আর স্টেথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দন যে শোনা হয় তাকে বলে হচ্ছে হার্ট সাউন্ড। তাহলে দুইটার নাম আলাদা। আর হৃদস্পন্দন বা হার্টবিটকে যখন প্রতি মিনিটে হাতের কবজি বা শরীরের নির্দিষ্ট স্থানে গণনা করা হয় তাকে বলা হয় পালস রেট। অর্থাৎ আমাদের প্রতি মিনিটে কতটা বার পালসের ওই যে ধমনীটা একবার হচ্ছে একবার লাভ আর একবার ডাব দিচ্ছে, এটা কয়বার হচ্ছে, এটা হচ্ছে মূল কথা। হার্টবিট বা পালস রেটের গণনা পদ্ধতি: রোগীর হাতের কবজিতে হাতের 3 আঙ্গুল অনামিকা, মধ্যমা এবং তর্জনী, এই 3টা আঙ্গুল। কোন 3টা আঙ্গুল? এই যে অনামিকা, মূর্ধনি এবং তর্জনী। দ্যাটস হচ্ছে কুনুই আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল বাদে যে 3টা আঙ্গুল আছে, ওই 3টা আঙ্গুলকে আমাকে ফুলি প্রেশারি চেপে ধরতে হবে। চেপে ধরার পর অর্থাৎ ফুল প্রেশারি মানে আবার এমন না যে ওর ওখানে দাগ পড়ে যায়। তর্জনী থাকবে হচ্ছে, এবারে এটার কাজ কি? তর্জনী থাকে হৃৎপিণ্ডের দিকে, মধ্যমা থাকে মাঝখানে, অনামিকা থাকে হাতের আঙ্গুলের দিকে। অর্থাৎ মধ্যমা আঙ্গুল দিয়ে বোঝা যাবে যে হাতের রেডিয়াল ধমনী কতবার দুপুক দুপুক করছে। অর্থাৎ এটা দিলে আমরা দেখবো যে ওইটা কয়বার পাম্প করতেছে। ড্যাসমিন হচ্ছে কি লাভ ডাব দিচ্ছে বা কী করতেছে, ডায়াস্টল এবং সিস্টল করতেছে। 1 মিনিটে কতবার স্পন্দন হচ্ছে সেটা পালস রেট বা পালসের গতি আমাকে সাধারণতভাবে নারী বলে থাকি। এর আগে যে নারী পরীক্ষা করতো না চিকিৎসার জন্য, কবজিতে পালস না পাওয়া গেলে কণ্ঠনালীর পাশে, অর্থাৎ আমরা দেখবো যে যখন না পাওয়া যায় আমরা কণ্ঠনালীর পাশে এখানে হাত দিই। সরাসরি বুকে কান পেটে হার্ট সাউন্ড শোনার চেষ্টা করা হয়ে থাকে। যে কোনো মানুষের পালস গতি প্রতি মিনিটে কতবার হচ্ছে সেটা তার উপরের বর্ণন অনুসারে ব্যবস্থা করে ঘড়ি ধরে পালসের গতি দেখতে হয়। সাধারণত পালসের গতি দ্রুত হয়, পরিশ্রম, ঘাবড়ে গেলে, ভয় পেলে, তীব্র যন্ত্রণা কিংবা জ্বর হলে আসলে পালস রেট আপ ডাউন করতে পারে। পালসের স্বাভাবিক গতি হচ্ছে প্রতি মিনিটে 60 থেকে 100, শিশুদের ক্ষেত্রে হচ্ছে প্রতি মিনিটে 100 থেকে 140। পূর্ণবয়স্ক ক্ষেত্রে পালস রেট প্রতি মিনিটে 100-এর অধিক হয়। তাদের জ্বর বা শক অথবা অসচেতনতা, থাইরয়েড গ্রন্থির অধিক কার্যকারিতার কারণে 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধির জন্য পালসের গতি প্রতি মিনিটে 10 বার করে বাড়ে। পালসের গতি খুব দ্রুত, খুব মন্থর এবং অনিয়ন্ত্রিত হলে বুঝতে হবে হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে। মানে মানুষ প্রতি মিনিটে পালসের গতি যদি 60-এর নিচে কমে তাহলে হার্ট ব্লক বা জন্ডিসের কারণও রয়েছে। অর্থাৎ পালস বেশি হলেও যেরকম ভয়, পালস কম হলেও তেমন ভয়। স্বাভাবিকভাবে মানসিক উত্তেজনা, ব্যায়াম, সন্ধ্যার দিকে পালসের গতি বেড়ে যায়। এই অবস্থায় পালসের গতি অধিক হলে স্বাভাবিক ভাবতে হবে। ঘুমানো অবস্থায় রাতে সুনিদ্রার পর সকালবেলা পালসের গতি 60-এর কম পড়ে, এটি অবস্থাকে স্বাভাবিক ধরতে হবে। এবার যদি আমরা রক্তচাপ দেখি যে রক্তচাপ আসলে কীভাবে কী ফাংশন করে। রক্তচাপ হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের সময় হৃৎপিণ্ড থেকে ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত, অর্থাৎ হৃৎপিণ্ডের যে ধমনী এখান থেকে প্রবাহিত হওয়ার সময় ধমনী প্রাচীরে পার্শ্ব চাপ সৃষ্টি, অর্থাৎ কি একটা পার্শ্বচাপ সৃষ্টি হয়, সেটাকে আমরা কী বলি? রক্তচাপ। অর্থাৎ এই যে পার্শ্বচাপটা সৃষ্টি হয় এটাকে আমরা রক্তচাপ বলে আখ্যা করছি। তাই রক্তচাপ বলতে সাধারণতভাবে ধমনীর রক্তচাপকে বোঝায়। রক্তচাপ হৃৎপিণ্ডের কার্যকারিতা, ধমনীর প্রাচীর স্থিতিস্থাপকতা এবং রক্তের ঘনত্ব পরিমাপের উপর নির্ভর করে। নীলার সিস্টল অবস্থায় ধমনীর যে চাপ থাকে তাকে সিস্টোলিক রক্তচাপ বলে এবং ডায়াস্টোলিক অবস্থায় চাপ থাকে তাকে ডায়াস্টোলিক চাপ রক্তচাপ বলা হয়। বেশ কয়েকটা সংজ্ঞা পড়তেছি, বেশ কয়েকটা সংজ্ঞা কিন্তু নোট করে রাখতে পারো। স্বাভাবিক এই সুস্থ স্বাস্থ্যপ্রাপ্ত সিস্টোলিক চাপ পারস্তম্ভের হচ্ছে 110 থেকে 140 মিলিমিটার। কী হবে এটার এককটা আমি আসলে রিচার্জ করে দেখতে হবে যে এটার আসলে কী হবে। হ্যাঁ, মিলিমিটার তো আছেই। পাশাপাশি ডায়াস্টোলিক রক্তচাপ পারস্তম্ভের হচ্ছে 60 থেকে 90 মিলিমিটার, অর্থাৎ রিসার্চের দরকারে আমি দেখে ফেলেছি। স্বাভাবিক রক্তচাপ থাকে হচ্ছে 120/180, অর্থাৎ ওই যে একটা গোল স্টপ ওয়াচের মতো ওইটা দিয়ে দেখে না, এখানে পাম্প থাকে, এটাকে পাম্প দিতে থাকে আর এটা এরকম বাড়তে থাকে ঘড়ি কাটার মতো। এরপর একবার দেখে যে 80, এরপর 120, তাহলে এটা স্বাভাবিক। এটাতে যদি কারো এটা কমলে এটা লো প্রেশার, এটা কমলে বাড়লে এটা হাই প্রেশার। তবে বয়স পরিবেশ ভেদে রক্তচাপের মান কম বেশি হতে পারে। স্টিগোমিটার এটা কী বলা হচ্ছে? স্পিগমোনোমিটার হচ্ছে স্পিগমোনোমিটারের যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা যায়। আর উচ্চ রক্তচাপটা যদি আমরা দেখি যে উচ্চ রক্তচাপ ডাক্তারি ভাষায় বলা হচ্ছে হাইপারটেনশন কীভাবে কী হয়? শরীরের মনের স্বাভাবিক অবস্থা, অর্থাৎ কী বাবা এটা তো অনেক আগেই পড়া ছেড়ে আসছি। দ্যাটস মিন আমি যখন এসএসসি সারছি এটা হচ্ছে 2000
2022 সাল, এখন 26 আর 4 বছর হচ্ছে। এটার সাথে আমি ওভাবে অভ্যস্ত না বা এটা আমি রেগুলার পড়ি না। আমি যেগুলো পড়ি সেগুলো আমার প্রোনাউন্সিয়েশন করতে সহজ মনে হয়, কিন্তু এইগুলো যেগুলো আমি রেগুলার পড়তেছি না আমার জন্য একটু কষ্ট হবে। কিন্তু আমার যদি কোনোটা ভুল হয় তোমরা অবশ্যই ভুল ধরা দিবা, কারণ কি আমিও মানুষ, রক্তে মাংসে তৈরি মানুষ, আমার ভুল হবেই। এমন না যে আমার ভুল হবে না কোনোদিন, আমি একদম ম্যান ইজ মর্টাল, তাই না? আমি ওইটা না, আমি আসলে ভুল হবে এবং তোমরা এটাকে সংশোধন করে দিবে। শরীর আর মানে স্বাভাবিক অবস্থায় রক্তের যে বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করতে থাকে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। রক্তের চাপ যদি কম থাকে তাহলে নিম্ন রক্তচাপ বলে। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ডে যে ধমনির মাধ্যমে রক্ত প্রবাহ হলে ধমনী গায়ে কোনো ব্যক্তির সিস্টোলিক রক্তচাপ যদি সবসময় 140 মিলিমিটার পারদস্তম্ভ বা তার বেশি এবং ডায়াস্টোলিক যদি 90 মিলিমিটার পারদস্তম্ভ তার বেশি হয়ে থাকে তাহলে সেটা উচ্চ রক্তচাপ বলা হয়। দ্যাটস মিন হচ্ছে আমরা হাই প্রেশার বলি না, যে মা তো জিজ্ঞেস করে যে তোমার কি, আমার হাই প্রেশার। এই হাই প্রেশার মানে কি? উচ্চ রক্তচাপ। উত্তেজনা, চিন্তা, বিষণ্ণতা, নিদ্রাহীনতা, কোনো কারণে যদি রক্তচাপ স্বাভাবিকভাবে নির্দিষ্ট সীমানা অতিক্রম করে তবে হাইপারটেনশন বলা হয়ে যাবে না, তার জন্য বিশেষ ওষুধের প্রয়োজন হয় না। অর্থাৎ তার যদি কারো কোনো কারণে টেনশন বাড়ে, অর্থাৎ আমার হঠাৎ করে কোনো একটা এখন প্যারা চলে আসছে, আমার এখন খুব আর্জেন্ট 10,000 টাকা প্রয়োজন, এখন এটা আমার টেনশনের বিষয়, তো এইটার জন্য তোমার ওষুধ খাওয়া লাগবে না। কিন্তু আমার যদি রেগুলার এই সমস্যা হয় তখন তোমার ওষুধ খেতে হবে। তোমাদের বাপ দেখবো যে তোমার বাড়িতে তোমার দাদা দাদি অথবা তো অনেকের পিতা মাতাও কিন্তু প্রেশার ওষুধ খায়। আর শতকরা 90 হাইপারটেনশন হওয়ার প্রকৃত কারণ আজও জানা যায়নি, তবে শারীরিক ওজন, মেদবহুল শরীর, অতিরিক্ত লবণ খাওয়া, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম, ডায়াবেটিস, মানসিক চাপগ্রস্ত, রক্ত কোলেস্ট্রল আধিক্য একরকম ব্যক্তিদের মাঝে যে রোগের আশঙ্কা রয়েছে সবচেয়ে বেশি। হাইপারটেনশন রোগীদের সবচেয়ে বেশি দেখা দিতে পারে, তার মধ্যে রয়েছে স্ট্রোক, প্যারালাইসিস, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক, ফেইলিওর, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া বা দৃষ্টিশক্তির ব্যাঘাত। তারপরে কার্ডিয়ারিস্ট আছে। নিম্ন রক্তচাপ উচ্চ রক্তচাপের এত মারাত্মক না, নিম্ন রক্তচাপ উচ্চ রক্তচাপের মতো এত না, তবে রক্তচাপ যথেষ্ট কমে গেলে নানা রকম অসুবিধা হতে পারে। রক্তচাপ প্রতিরোধ করার জন্য কিংবা প্রতিকারের জন্য আমাদের নিজে সতর্কমূলক কিছু করতে হবে। ডায়াবেটিস থাকলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। দেহের ওজন না বাড়ানো, চর্বিযুক্ত খাদ্য যেমন ঘি, মাখন, গরু, খাসি এগুলো আসলে বর্জন করতে হবে। সুষম খাদ্য গ্রহণ করতে হবে। পরিমাণ অতিরিক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। পরিমাণের অতিরিক্ত ধূমপান থেকে বিরত থাকতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। মানসিক চাপমুক্ত, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা। খাবারের সাথে অতিরিক্ত লবণ পরিহার করা। আর কোলেস্টেরল যদি দেখি যে কোলেস্টেরল কি, একটা আমার মামার আছে মারাত্মক, সে তার ফুড হ্যাবিট হচ্ছে খুবই বিশ্রী, অর্থাৎ তার খাবারে কোনো নিয়ম নীতি নেই, যার ফলে হচ্ছে তার এটা হয়েছে। তার কোলেস্টেরল আছে, ডায়াবেটিস আছে, তার হার্ট ব্লক আছে, তারপরও এই লোকের আজ অবধি কোনোভাবেই কন্ট্রোল করা যায় নাই। কোলেস্টেরলের এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড বা স্টেরয়েড প্রকৃত উদাহরণ। মানুষ প্রায় প্রত্যেক কোষ বা টিস্যুতে কোলেস্টেরল থাকে। যকৃত এবং মগজে যে এর পরিমাণ সবচেয়ে বেশি, অর্থাৎ আমাদের আমাদের যকৃৎ মানে হচ্ছে কলিজা এবং মগজে বেশি থাকে। কোলেস্টেরলের অন্যান্য স্নেহ পদার্থের সাথে মিশে রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে। স্নেহ এবং প্রোটিনের যৌগকে লাইপ্রোটিন বলা হয়, লাইপোপ্রোটিন। এবং এই স্নেহের পরিমাণের উপর ভিত্তি করে লাইপোপ্রোটিন দুই রকম আছে: উচ্চ ঘনত্ব লাইপোপ্রোটিন, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বা এইচডিএল, আর নিম্ন ঘনত্ব লাইপোপ্রোটিন বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এলডিএল। আর রক্তের এলডিএল এর পরিমাণ বৃদ্ধির সাথে সাথে আছে কোলেস্টেরলের আধিক্য সম্পর্কে হয়। রক্তে এলডিএল পরিমাণ যদি বেশি থাকে শরীরের জন্য ক্ষতিকর, রক্তে এইচডিএল এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী। তাহলে আমাদের কি শরীরের পক্ষে যদি আমাদের হাই ডেন্সিটি লাইপ্রোইড যদি থাকে, লাইপোপ্রোটিন থাকে, তাহলে এটা আমাদের জন্য ভালো, কিন্তু যদি লো থাকে এটা আমাদের জন্য খারাপ। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 200 মেগাগ্রাম। এটা তো আমরা দেখেছি যে রক্তে কোলেস্টেরল আধিক্য হৃদরোগে আশঙ্কা বাড়ায়। স্বাভাবিক মাত্রা রক্তে কোলেস্টেরলের বেশি রক্তনালী রক্ত প্রাচীর ও গায়ে কোলেস্টেরল ও ক্যালসিয়ামের রক্ত জমায় রক্তনালী গহ্বর ছোট হয়ে যায়, অর্থাৎ এটা আস্তে আস্তে কি আমাদের রক্তনালীকে ছোট পুরনো করে দেয়, যার ফলে কোলেস্টেরল এর কারণে ধমনীর প্রাচীর স্থিতিস্থাপক কমে যায় এবং শক্ত হয়ে যায়। ধমনীর কাঠিন্য বা আর্থেরিও স্ক্লেরোসিস আলথেরিওস্ক্লেরোসিস বা এখানেই তো দেওয়া আছে, কষ্ট করে কেন পড়তে গেলাম। আর্থেরিওস্ক্লেরোসিসের কারণে ধমনীর প্রাচীরে ফাটল দেখা দিতে পারে। আর ধমনীর গায়ে ফাটল দেখা দিলে রক্তক্ষরণ হয় এবং জমাট থ্রম্বোসিস, রক্তক্ষরণ এবং জমাট প্রভাব বাধা হতে রক্তক্ষরণের করণিত, অর্থাৎ করণিত আমরা দেখেছি রক্তনালিকার মধ্যে জমা থাকলে করণিকে থ্রম্বোসিস বলা, অর্থাৎ এই জমা থ্রম্বোসিস বলা হয়ে থাকে। আর মস্তিষ্কে রক্তনালীতে রক্ত জমাট বলতে তাকে সেরিবেলার থ্রম্বোসিস বলে। তাহলে রক্ত জমাট হলে, শুধু যদি রক্ত জমাট হলে তখন থ্রম্বোসিস, যদি মস্তিষ্কে বলে সেরিবেলার
থ্রম্বোসিস, অর্থাৎ বাবা তোমার সাথে তো আমারই হয়ে যাচ্ছে এটা পড়া। এতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু করতে পারে। যদি কারো এরকম মৃত্যু হয়ে যাবে, রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে এলডিএল এর পরিমাণ বেড়ে যায় আর এইচডিএল এর পরিমাণ কমে যায়। এলডিএল এর পরিমাণ 150 মিলিগ্রাম থেকে বেশি হলে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক। এবার হচ্ছে হৃদযন্ত্রকে ভালো রাখার উপায়। আমরা প্রথম অধ্যায় থেকে জেনেছি রাষ্ট্র সুরক্ষার জন্য আমাদের প্রয়োজন সুষম খাদ্য, শরীরকে সচল রাখার পাশাপাশি ব্যায়াম ও বিশ্রাম অবশ্যই প্রয়োজন, পর্যাপ্ত পানি পান করতে হবে এবং যে জাঙ্ক ফুড আছে এগুলো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সুষম খাদ্য থেকে আবশ্যক, তেমনি উচিত খাদ্য জীবন প্রণালীর সম্বন্ধে কতগুলো সুঅভ্যাস গড়ে তুলতে হবে। অনেক কারণে দেহকে নানা রকম রোগ হতে পারে, তবে স্বাস্থ্য খাদ্য অবস্থা এবং জীবন প্রণালী অনুসরণ করে প্রথম হচ্ছে দেহের উচ্চতা, বয়স অনুসারে কাঙ্ক্ষিত ওজন বাড়া আবশ্যক। দেহের ওজন বেশি হলে হৃৎপিণ্ড দুর্বল হয়ে যায়। প্রাণীজ উদ্ভিদ প্রোটিন মিশ্রিত খাবার খাওয়া উচিত। যারা প্রাণীজ আমিষ খান না তাদের প্রোটিনের ঘাটতি না হয় সেই জন্য পুষ্টিবিদের পরামর্শ মেনে নেওয়া উচিত। শর্করা, মিষ্টি, স্নেহ জাতীয় খাদ্য পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। শাকসবজি আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে। উদ্ভিদ তেল অর্থাৎ খেলে আমাদের উচিত সামুদ্রিক মাছের তেল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়, রক্ত জমাট বাঁধার প্রবণতা হ্রাস করে, তাই সামুদ্রিক মাছ খেতে হবে। অনেকে তো সামুদ্রিক মাছ খেতে চান না। মাছ ভোজীদের রোগের প্রকোপ জন্য তুলনামূলক কম থাকে, যারা মাছ খায় তাদের এই রোগ কম হয়। আর সুষম খাদ্য, ভিটামিন ও খনিজ লবণের চাহিদা অন্যান্য অপরিমিত রাখা উচিত, তবে খাওয়ার লবণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে, অথবা লবণ যেটুকু খাবেন একটু ভেজে খাবেন, ভেজে খাওয়ার লবণ অনেক ভালো আছে। রসুন, তেঁতুল, ভিটামিন সি সমৃদ্ধ খাবার ফল নিয়মিত হৃদরোগে আক্রান্ত থেকে আশঙ্কা কমায়। এরপরে সেইগুলো ছাড়াও আমাদের আরও কিছু আছে। সঠিক পরিমিত পরিমাণ খাদ্য, অতি ভোজনও ভালো না। অত্যাধিক মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি এড়ানো উচিত এবং হালকা ব্যায়াম, সুস্থ জীবনযাপন, সময়মত ঘুমানো, ধূমপান থেকে বিরত ও অন্যান্য থেকে উচ্চ রক্তচাপ থেকে আমাদের মুক্ত থাকা সম্ভব। এবার আমরা চলে আসি ডায়াবেটিস বা বহুমূত্র বা মধুমেহ রোগ। ডায়াবেটিস এক ধরনের বিপাকজনিত রোগ। আমরা জানি যে আমরা যখন কিছু খাই এটি গ্লুকোজ পরিণত করে রক্তের মাঝে আসে। প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় ইনসুলিন নামে এক ধরনের হরমোন নির্গত করে, যেটি রক্তের এই গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করে। কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না, তাই শরীরকে ইনসুলিন ব্যবহার করতে পারে না, যে কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা আছে 3.9 থেকে 5.6 মিলিমোল বা পার লিটার কিংবা 70 থেকে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার। ডায়াবেটিস হলে রক্তে এর পরিমাণ দীর্ঘস্থায়ীভাবে অনেক বেড়ে যায়। ডায়াবেটিস ছোঁয়াচে সংক্রমণ নয়। ডায়াবেটিস হৃদরোগের রক্তপ্রবাহ রোগের উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে, অর্থাৎ যার ডায়াবেটিস আছে তার কিন্তু প্রেশারের একটা সমস্যা থাকে। ডায়াবেটিসের আক্রান্ত ব্যক্তির রক্তে শর্করার পরিমাণ বেশি থাকায় এটি দেহের বিভিন্ন অঙ্গে যেমন হৃৎপিণ্ড, কিডনি, চোখ ইত্যাদি স্বাভাবিকভাবে বাধা সৃষ্টি করে। দেখা যাচ্ছে ডায়াবেটিস রোগীদের করণীতে হৃদরোগের প্রবণতা বেশি থাকে। হৃদরোগে অচল হয়ে দেহ দেয় বা রোগী মারা যেতে পারে। একটি দীর্ঘস্থায়ী ডায়াবেটিস রোগী রক্তচাপ বেড়ে যায় এবং এতে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হয়। উচ্চ রক্তচাপ করণিকে হৃদরোগের পূর্ব লক্ষণ। ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে তাদের করণীতে হৃদরোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই বেশি। শর্করার মাত্রা সঙ্গে কোনো সম্পর্ক নেই এই ধরনের ডায়াবেটিস আছে তা নিয়ে আমরা অধ্যায় আলোচনা হবে না, অর্থাৎ এই অধ্যায় বিষয় নিয়ে আসলে কোনো ধরনের আলোচনা হচ্ছে না। অন্য ব্যক্তি ডায়াবেটিসের আশঙ্কা যে কেউ কোনো ডায়াবেটিস আক্রান্ত হতে পারে 4 শ্রেণীর লোক। প্রথম হচ্ছে যাদের বংশ তার মা বাবা সম্পর্কিত আত্মীয় ডায়াবেটিস আছে, যাদের ওজন বেশি, শরীর মেদবহুল, যাদের ব্যায়াম বা শারীরিক ব্যায়াম করে থাকে, দীর্ঘদিন যারা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে। আর ডায়াবেটিস রোগের লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব হয়, রাতে ঘন ঘন প্রস্রাব হয়। দ্বিতীয়ত হচ্ছে খুব পিপাসা লাগে, বেশি ক্ষুধা লাগা, অতিমাত্রা শারীরিক দুর্বলতা অনুভব করে, যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া, শীততা, সামান্য পরিশ্রম করলে ক্লান্তি, দুর্বলতা, চামড়া শুকিয়ে যাওয়া, চোখে ঝাপসা দেওয়া এবং শরীরের কোথাও ক্ষতি সৃষ্টি হলে এটা দেরিতে শুকায়। এটা খুবই একটা উল্লেখযোগ্য। এবং ডায়াবেটিস রোগীর পথ্য হচ্ছে রোগীকে দমিয়ে রাখতে খাদ্যের ভূমিকা অপরিচ্ছন্ন। ডায়াবেটিস রোগের জন্য ওষুধ সেবন করলে রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হয়। নিয়ন্ত্রিত খাদ্য অবস্থা না থাকলে ওষুধ সেবন করেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় না। রোগীকে এমন খাদ্যদ্রব্য দিতে হবে যা ন্যূনতম ক্যালোরির চাহিদা পূরণ করে, কিন্তু এই খাদ্যের দ্বারা রক্তে প্রস্রাবে শর্করা বেড়ে যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ প্রথমত ডায়াবেটিস 3 ভাগে নিয়ন্ত্রণ করা যায়: খাদ্য নিয়ন্ত্রণ, ওষুধ সেবন এবং জীবন শৃঙ্খলা। প্রথমত খাদ্য নিয়ন্ত্রণ। মোটা লোকেদের ডায়াবেটিস হলে তাদের ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যের উপর ডাক্তারের পরামর্শ খেতে হবে। অর্থাৎ আমার বাবা যখন ডায়াবেটিস হয়েছে তখন দেখেছিলাম তার একটা বই দিয়েছিল ডায়াবেটিস, এখান থেকে তাই সেটা মেপে মেপে খাইতো। যদি আল্লাহ তাকে সেই অবধি সার্ভাইভ করতে পারে নাই, তিনি
আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু এই যে আমি তাকে এই জিনিসগুলো দেখেছি, ডায়াবেটিস রোগীদের একটু কেউ চিনি বা মিষ্টি খাওয়াও চলবে না, তবে রক্তে হঠাৎ শর্করার মাত্রা অত্যাধিক কমে গেলে সংশয় ঘটার সম্ভাবনা থাকলেও তখন শুধু ডায়াবেটিস ব্যক্তি অল্প মিষ্টি খেতে পারে। যদি একটু মানে সুগার লেভেল পড়ে যায় তখন খেতে পারে, সুগার লেভেল পড়ে গেলে কিন্তু তখন ঝামেলা হয়ে যায়। আর তাদের এমন খাবার খাওয়া উচিত যাতে প্রোটিন সমৃদ্ধ গাঢ় সবুজ শাকসবজি, বরবটি, মাশরুম, বাদাম, ডিম, মাছ, চর্বি, মাংস, চর্বি ছাড়া মাংস, অর্থাৎ চর্বি খাওয়া ছাড়া মাংস খাইতে পারলে সে খাইতে পারবে, এবং খুবই কম, মানে মাংস খাবে 10 পিস তা না, 1-2 পিস। আর ওষুধ সেবন হচ্ছে সব ডায়াবেটিস রোগী খাদ্য নিয়ন্ত্রণ শৃঙ্খলা মেনে চলতে হয়। অনেক ক্ষেত্রে বয়স্ক রোগীদের দুটি নিয়ম যথাযথ পালন করতে রোগ নিয়ন্ত্রণ করা, কিন্তু ইনসুলিন নির্ভর রোগীদের ইনসুলিন ইনজেকশন দেওয়া লাগে। আর জীবন শৃঙ্খলা হচ্ছে শৃঙ্খলা ডায়াবেটিস রোগীদের জীবন কাটিয়ে তাকে বিশেষ নজর করতে নিয়মিত পরিমাণ সুষম খাবার, নিয়মিত পরিমাণ ব্যায়াম করতে হবে, নিয়মিত গ্লুকোজের পরিমাণ ফলাফল পর্যবেক্ষণ করতে হবে, মিষ্টি খাওয়া থেকে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। এবং এরই মাধ্যমে আসলে আমাদের এই অধ্যায়টি শেষ হলো। খুবই একটা বড় অধ্যায় ছিল এবং খুবই আমার মানে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, কষ্ট যদি সার্থক হয় তোমাদের পরীক্ষা ভালো হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে যদি সুস্থ থাকো, সুন্দর থাকো, চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করো, টিকটক, ইনস্টাগ্রাম ওই সব জায়গায় আসলে তোমরা চাইলে ফলো করে রাখতে পারো, ওখানে আপডেট দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন গ্রুপ খোলা আছে, প্রত্যেকটা জিনিসের লিঙ্ক তুমি ডিসক্রিপশন বক্সে পাবো, এখানে তুমি যুক্ত হতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।